বাংলাদেশে নতুন একটি নির্বাচিত সরকার এসেছে। আমরা নতুন আর কয়দিন বলবো জানি না। অলরেডি ৫ মাসের কাছাকাছি হতে চলল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর একটা নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে, প্রত্যাশা জেগেছে। সেই প্রত্যাশা সম্ভাবনা কতটুকু কাজে লাগানো যায় সেটা একটা বড় প্রশ্ন। আর এই প্রত্যাশা আর স্বপ্ন পূরণে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের বিভিন্ন দেশে যে আমাদের মিশনগুলো রয়েছে সেই মিশনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কর্মকাণ্ড, তাদের ভূমিকার উপর অনেক কিছু নির্ভর করে বাংলাদেশ তার অধিকার কতটুকু আদায় করে আনতে পারবে এবং বাংলাদেশ তার যেই প্রবাসীদের সেবা কতটুকু নিশ্চিত করতে পারবে, কর্মসংস্থান কতটুকু বৃদ্ধি করতে পারবে, আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ কতটা নিশ্চিত করতে পারবে, সব কিছু কিন্তু আমাদের ফরেন মিশনগুলোর উপর নির্ভর করে। সেই ফরেন মিশন কিভাবে চলছে, কেমন চলছে, বিগত দিনগুলোতে কেমন চলেছে, আমরা এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে পেয়েছি সাবেক একজন রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর মাহফুজুর রহমান। আমরা তার সঙ্গে কথা বলব। তিনি বিশ্বের বেশ কয়েকটি দেশে রাষ্ট্রদূত, উপরাষ্ট্রদূত অথবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মিয়ানমারে ছিলেন, পাকিস্তানে ছিলেন, পোল্যান্ডে ছিলেন, কুয়েতে ছিলেন। আমরা বলতেই পারি যে তিনি এবং স্পেনে ছিলেন। সো আমরা বলতেই পারি যে তার যে অভিজ্ঞতা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে এবং বিভিন্ন মিশনে তার যে দক্ষতা, তার যেই অভিজ্ঞতা, সেটা আমরা শুনব এবং আমাদের এই ফরেন মিশনগুলোকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে তার মতামত আমরা জানতে চাব। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। জি, সুফিয়ান ফারাবি, আপনাকে ধন্যবাদ। আমার প্রথম পডকাস্ট এবং স্যার আপনার সঙ্গে শুরু করা। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আমার মনে হয় প্রথম প্রশ্নটা আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত যে বাংলাদেশ ফার্স্ট নীতি নামে একটা পলিসি নির্বাচনের আগে থেকেই বর্তমান সরকার তথা বিএনপি সামনে এনেছে। এইটা বোধহয় সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বোধহয় একটু ভিন্নভাবে নিয়েছে, আমি বলতে চাচ্ছি ভালোভাবে নিয়েছে। এইটা আসলে আপনি একজন অ্যাম্বাসেডর হিসেবে আপনার জায়গা থেকে এই শব্দটা দ্বারা আপনি কি বুঝতে পারেন? আসলে আপনার প্রশ্নটা যথাযথ এই সময়ের পরিপ্রেক্ষিতে। এখন সাধারণ মানুষের কাছে এই শব্দমালার যে ধরনের কনোটেশন বা ব্যাখ্যা আসবে, আমি যেহেতু কূটনীতিক বা একজন প্রাক্তন কূটনীতিক, আমি হয়তো বিষয়টা ভিন্নভাবে দেখি, কিছুটা ভিন্নভাবে দেখি। রাজনৈতিক নেতারা যখন কথা বলেন তখন যাই বলেন সেগুলো হলো রাজনৈতিক বক্তব্য। নির্বাচিত সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছেন, এটা খুবই স্বাভাবিক যে দেশ চালনার জন্য তিনি অনেকগুলো আপনার নীতি প্রণয়ন করবেন এবং সেই নীতিগুলো জনগণের সামনে তুলে ধরার জন্য তারা যে কোনোভাবে রাজনৈতিক বক্তব্য দিবেন, কারণ এটা রাজনৈতিক সরকার। কিন্তু যারা সরকারি চাকরি করেন তাদের দায়িত্ব হলো সরকারের যে নীতি, সেই নীতিগুলো যথাযথভাবে পালন করা এবং কিভাবে সেই নীতিগুলো সফল করা যায় সেই অনুযায়ী কাজ করা। এখন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে বাংলাদেশ ফার্স্ট এই যে কথাটা এসেছে এবং যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এইটাকে আমি একটা রাজনৈতিক বক্তব্য হিসেবেই ধরি। এখনো জি, এটা একটা রাজনৈতিক বক্তব্য। সরকার নির্বাচিত হয়ে চলে আসার পরও এটা রাজনৈতিক বক্তব্য। এটা একটা রাজনৈতিক বক্তব্য, কারণ এটা একটা রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে এসেছে। এখন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এটা রিফ্লেকশন কিভাবে হবে সেটা একটু বোঝার জন্য যদি আপনি আমাকে সময় দেন তাহলে আমি বলি। যেমন আপনার যে প্রতিষ্ঠান ৭১ টিভি, এই ৭১ টিভির কোনো বিজ্ঞাপন যদি আপনি কোথাও দেন, তখন আপনি নিচে লিখতে পারেন বা উপরে লিখতে পারেন যে সদাসত্য কথা বলে, হ্যাঁ, অথবা বললেন যে ৭১ টিভি সময়ের আগে সংবাদ পরিবেশন করে, বা যে কোনো জিনিসই বলেন, অথবা মানুষের কণ্ঠস্বর, আপনি যে কোনো ধরনেরই দেন। এইটা মানে তো এই না যে অন্যান্য যে সমস্ত টিভি চ্যানেল আছে বা সংবাদ মাধ্যম আছে তারা সত্য কথা বলে না। কেউ তো বলবে না যে আমি সত্য কথা বলি না, অথবা তারা বলবে না যে আমরা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করি না, এই ধরনের কথা তো কেউ বলবে না। তার মানে প্রত্যেকটা সংবাদ মাধ্যমেরই ভূমিকা বা কাজ একই রকম, কিন্তু তার মধ্যেও এটা একটা সৌন্দর্য হিসেবে একটা টিভি চ্যানেল বলেন, সংবাদ মাধ্যম বলেন, তারা ওইটাকে একটা স্লোগান হিসেবে ব্যবহার করে।
তো বাংলাদেশ ফার্স্ট যেটা বলা হয়েছে সেটাও একটা রাজনৈতিক স্লোগান। কেননা আপনি যদি পররাষ্ট্র নীতি দেখেন তাহলে পররাষ্ট্র নীতিটা কি, এইটা বলা হয় যে পররাষ্ট্র নীতিটা হলো যে দেশের মধ্যে মানে অর্থাৎ ডোমেস্টিক যে পলিসি থাকে সেইটারই একটা সম্প্রসারণ, এক্সটেনশন। আর তারপরও প্রত্যেকটা দেশেরই একটা পররাষ্ট্র নীতি থাকে। কেন? কারণ সেই দেশটাকে তার নিজের স্বার্থ রক্ষার জন্য বা জাতীয় স্বার্থ রক্ষার জন্য অন্যান্য অনেক দেশের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হয়। তো ওই ইন্টারঅ্যাক্ট করার সময় নিজের দেশের পলিসির ভিত্তিতেই যেহেতু ওই ইন্টারঅ্যাকশনটা হয়, এটার নাম পররাষ্ট্র নীতি হলো বেসিক্যালি এটাতে আপনি কি করছেন, আপনি আপনার স্বার্থ রক্ষা করার জন্য এই সম্পর্কটা করছেন। তার মানে এই কাজটা ইটসেলফ হলো সেই নেশন ফার্স্ট, তাই না? আপনি তো আপনার স্বার্থ রক্ষা করার জন্য করছেন, যদিও নামটা পররাষ্ট্র, কিন্তু প্রকৃতপক্ষে এইটা হলো যে আপনি আপনাকেই সামনে তুলে ধরছেন। তো সেই হিসেবে প্রত্যেক দেশের পররাষ্ট্র নীতিই হলো সেই দেশকে প্রথম বা সেই দেশকেই উপজীব্য করে গড়ে তোলা একটা নীতি। কিন্তু স্লোগান হিসাবে এটা সুন্দর, এবং আমি আশা করি যে সরকার যে নীতি ঘোষণা করেছেন সেই নীতি সরকার সফলভাবে শুধু প্রণয়ন করতে পারবে তা না, বাস্তবায়নও করতে পারবে। এই নীতিটা বাস্তবায়ন বা আমরা যে কথা আপনি বলছিলেন যে এটা প্রতিটা দেশেরই আসলে নীতি, যে তার দেশের স্বার্থটাকে আগে দেখা এবং তার দেশের যে নীতি আছে সেটাকে সামনে রেখেই তার যেই নেগোসিয়েশনের, সেটা হচ্ছে তার নেগোসিয়েশনের ভিত্তি। তো আপনার কাছে কী মনে হয় আমাদের যে ফরেন মিশনগুলো আছে বিভিন্ন দেশে, আপনার একটা চমৎকার অভিজ্ঞতা আছে মিয়ানমারে কাজ করার, ইউরোপে কাজ করার, মিডল ইস্টে কাজ করার, পাকিস্তানে কাজ করার, আমি একটু জানতে চাই যে আমাদের মিশনগুলো আসলে এই যেই নেগোসিয়েশন বা যে প্রত্যাশা এটা পূরণে কতটুকু প্রস্তুত, অথবা আপনার অভিজ্ঞতা কি বলছে? প্রথম কথা হলো যে মিশনের কাজই এটা। বাংলাদেশের তো এখন 70টার উপরে মনে হয় আপনার দূতাবাস রয়েছে। তো সেই দূতাবাসগুলোর কাজই হলো সরকারের যে পররাষ্ট্র নীতি থাকে সেইটাকে ঊর্ধ্বে তুলে ধরা অথবা সে অনুযায়ী কাজ করা। প্রত্যেকটা দেশের পররাষ্ট্র নীতি তো সেই দেশ নিজে নির্ধারণ করে, সব দেশের পররাষ্ট্র নীতি এক হয় না। মানে আমি যখন বাংলাদেশের পররাষ্ট্র নীতি প্রণয়ন করব তখন এটা বাংলাদেশ ফার্স্ট নীতিই হবে, মালয়েশিয়া যখন করবে তখন তো এটা মালয়েশিয়া ফার্স্ট হবে, অথবা অন্য কোনো দেশ যদি বলেন সেই দেশেরটাই তারা করবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে পররাষ্ট্র নীতির যে উপাদানগুলো সেইগুলো অন্য দেশের উপাদানের সঙ্গে একেবারে হুবহু মিলবে না। বাংলাদেশ তার ইতিহাস, তার জনসংখ্যা, তার আপনার ভৌগোলিক অবস্থান, তার বাস্তবতা, এইগুলো সব কিছু মিলে তার পররাষ্ট্র নীতিটা রচনা করে। প্রবাসী কর্মী যারা আছে তাদের কাজ করার ক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তির সম্মুখীন হয় বা যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয় এগুলো নিরসন করা বাংলাদেশের মতো একটা দেশ, যে দেশের আপনার 80 লাখের উপর হয়তো শ্রমিক দেশের বাইরে কাজ করছে, এইটা হয়তো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এই একই বিষয় সুইজারল্যান্ডের জন্য হয়তো দেখা যাবে যে গুরুত্বপূর্ণ না, হ্যাঁ, বা নরওয়ে, আইসল্যান্ড, এই সমস্ত দেশের জন্য হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ না। তো বাংলাদেশের মতো অন্যান্য যে সমস্ত দেশ আছে অন্তত এই শ্রমিক বাইরে রপ্তানি করে যারা, অর্থাৎ ভারত, পাকিস্তান, নেপাল, ফিলিপিন, আপনি দেখবেন যে এই ক্ষেত্রে তাদের পলিসি এবং আপনার পলিসি কিছুটা কাছাকাছি হয়। এই ইস্যুতে কাছাকাছি হলেও অন্য আরেকটা ইস্যুতে হয়তো দেখা যাবে যে তার এবং আপনার মধ্যে পার্থক্য আছে। তো আমাদের দূতাবাস যখন কাজ করে, এইটা দূতাবাসটা যে দেশে স্থাপিত সেই দেশের নিরিখে সেই দূতাবাস নির্ণয় করে যে কোন কোন কাজে তার প্রায়োরিটি এবং কোন কোন কাজের উপর তার জোর দিতে হবে, সেইভাবে কাজ করে। যেমন ধরেন সৌদি আরবে আমাদের যে দূতাবাস থাকবে সেই দূতাবাস অবশ্যই জনশক্তি রপ্তানি এবং প্রবাসী শ্রমিকদের স্বার্থ এগুলো তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আবার সুইজারল্যান্ডে আমাদের যে দূতাবাস থাকবে বা জেনেভায় যে দূতাবাস, নিউ ইয়র্কে যে দূতাবাস আছে, সেই দূতাবাসের কাজ হলো সে জাতিসংঘে যে সমস্ত আলাপ আলোচনা হয়, জাতিসংঘে যে সমস্ত ইস্যু নিয়ে কথাবার্তা হয়, সেই সমস্ত ইস্যুতে সেই সমস্ত আলোচনার বিষয়াবলিতে সে গুরুত্ব দিবে বেশি। এইভাবে আপনি দেখবেন যে যে দেশে যে দূত যাচ্ছে সেই অনুযায়ী সে তার কর্মপদ্ধতি নির্ণয় করে। হ্যাঁ, কিন্তু
সামগ্রিকভাবে আপনি সবগুলো দূতাবাসকে যদি এক করে ধরেন, তাহলে অবশ্যই তাদের কাজ হলো বাংলাদেশের স্বার্থ রক্ষা করা, এবং স্বার্থ রক্ষার জন্য সরকার যে নীতি ঘোষণা করে, যে পররাষ্ট্র নীতি অনুসরণ করতে চায়, আপনাকে সেই নীতি অনুসারেই কাজ করতে হবে। এবং এইটা নির্ভর করে সরকার সময় সময় কিন্তু বিভিন্ন রকম নির্দেশনা দিয়ে থাকে, সেই নির্দেশনা অনুযায়ী তখন কাজ করতে হয়। আপনি বলছিলেন যে এক একটা দেশের জন্য এক একটা পলিসি হয়তো মেইন পলিসি একটাই থাকে, প্রায়োরিটির এরিয়াটা একটু পার্থক্য হয়। আমাদের এই সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের যে প্রায় 4 কোটি যুবকের কর্মসংস্থান তৈরির কথা, এখানে একটা বড় অংশ বিদেশে কর্মসংস্থান তৈরির বিষয়ও আছে। এই যে 4 কোটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এটার একটা অংশ বিদেশে কর্মী পাঠানোর মাধ্যমে হবে। সুতরাং যেসব দেশে আমরা কর্মী পাঠাচ্ছি বা যেসব দেশে এখনও পাঠানো শুরু হয় নাই, সেসব দেশে অবশ্যই আমাদের পাঠানো শুরু হবে বা কাজ করতে হবে। কিন্তু আমরা যদি ইনসাইড দ্য মিশনের কথা বলি, মিশনগুলোর আসলে অবস্থা কী, তারা এই কাজগুলো করার জন্য পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট আছে কিনা, তাদেরকে পর্যাপ্ত সম্মানই দেওয়া হয় কিনা, তারা আসলে কতটা স্বপ্রণোদিত হয়ে কাজ করে বাংলাদেশের স্বার্থটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, মানে তাদের সাইড থেকে প্রবলেমগুলো আমাদের সরকারের সাইড থেকে আসলে কতটুকু তাদেরকে ফ্যাসিলিটেট করা হয়, এই বিষয়গুলো একটু বলুন। আমি যদি আপনার শুরু থেকে শুরু করতে চাই, আপনার প্রশ্নের শুরুর অংশ যেটুকু ছিল, সরকারের প্রথম কথা হলো যে একটা অনেকগুলো তো নীতি থাকে বা অনেকগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, এমনকি নির্বাচনের সময় ম্যানিফেস্টোতে অনেকগুলো বিষয় থাকে। এর মধ্যে আপনার সরকার তো 5 বছরের মেয়াদ, এর মধ্যে সরকারকে প্রায়োরিটি ঠিক করতে হয়। হ্যাঁ, এখন যদি ধরে নিই, আপনি কর্মসংস্থানের কথা বললেন, তো কর্মসংস্থান যদি ধরে নিই যে সরকারের প্রায়োরিটির মধ্যে আছে, তাহলে এই কর্মসংস্থান কিন্তু আপনাকে দেশের ভেতরেও করতে হবে, দেশের বাইরেও যদি সুযোগ থাকে সেটা করতে হবে। তো দেশের ভেতরে করতে গেলে দেশের অর্থনীতিকে এই কর্মসংস্থানমুখী করতে হবে। আপনি কেবলমাত্র তো প্রবাসী শ্রমিক বাড়িয়ে এই কাজটা করতে পারবেন না, তাই না? তার মানে দেশের অর্থনীতিকে আপনাকে ওইভাবে তৈরি করতে হবে, সেটা একটা অংশ। যদি পররাষ্ট্র নীতির সঙ্গে এটাকে সংশ্লেষ করেন, তাহলে আমি এটার দুটো অংশ দেখি। একটা হলো যে যদি আপনি বাইরে থেকে অর্থাৎ বিদেশ থেকে বিনিয়োগ নিয়ে আসতে পারেন, বিনিয়োগ আকৃষ্ট করতে পারেন এবং সেই বিনিয়োগ বাংলাদেশে আসে, তাহলে স্বাভাবিকভাবেই এখানে কর্মসংস্থান তৈরি হবে, তাই না? বিনিয়োগ হওয়া মানে হলো এখানে কাজ হবে, হয় ইনফ্রাস্ট্রাকচারের কোনো ডেভেলপমেন্ট হবে অথবা শিল্পায়ন হবে, যেভাবেই হোক সেখানে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। তার মানে সেইটা আমাদের একটা লক্ষ্য হতে পারে। তার মানে আমাদের দূতাবাসগুলোকে আপনি তখন নির্দেশ দিতে পারেন যেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করার জন্য, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনার জন্য তারা সচেষ্ট হয়। এটা একটা হতে পারে। আরেকটা হলো যে হ্যাঁ, আমাদের ঐতিহাসিকভাবেই এটা সত্য যে আমাদের বাংলাদেশের আপনার যারা শ্রমিক কর্মী, তারা দেশের বাইরে যাচ্ছে, দেশের বাইরে গিয়ে তারা কাজ করছে, এবং এই প্রবাসী শ্রমিকদের শুধু যে কর্মসংস্থান হচ্ছে তা না, তারা যে টাকাটা আর্ন করে এই আয়ের একটা বড় অংশ তারা আবার দেশে পাঠায়, কেননা তাদের পরিবার দেশে থাকে। সো এই দেশে পাঠানোর কারণে এইটা একটা দেশের একটা আয়, আমাদের জাতীয় আয়ের সঙ্গে এটা যুক্ত হয়, যেটা আমরা রেমিটেন্স বলি। তো সেইটাও আমাদের অর্থনীতিতে একটা বিশাল কন্ট্রিবিউশন আছে। সো দুই দিক থেকে যদি বিবেচনা করেন, তাহলে বিদেশে যখন আমরা শ্রমিক রপ্তানি করছি এবং তারা যখন সেখানে সুষ্ঠুভাবে কমফোর্টেবলি আয় করতে পারে, এবং সেই আয় রেমিটেন্সটা আবার তো বাংলাদেশে যদি সুষ্ঠুভাবে ফেরত পাঠাতে পারে, কারণ এখানে ফেরত পাঠানোর অনেকগুলো প্রক্রিয়া আছে। যদি আপনার সুস্থ প্রক্রিয়ায় না পাঠায়, তাহলে আবার সেটা অন্যরকম এফেক্ট দেখা দেয়, খারাপ এফেক্ট আসে। সুতরাং সেইখানে এইটাও গুরুত্বপূর্ণ যে আমাদের দূতাবাসে যারা নিযুক্ত আছেন, তারা সেখানে প্রবাসী শ্রমিকদেরকে উৎসাহিত করবেন যেন তারা বৈধ পথে তাদের আয়ের যে অংশটুকু দেশে পাঠাতে চান, সেটা যেন বৈধ পথে দেশে পাঠান। এবং একই সঙ্গে এখানে সরকারের দায়িত্ব থাকে যে একজন প্রবাসী সে তার কষ্টে যে টাকা আর্ন করছেন, সেই টাকা উনি দেশে পাঠাবেন, বৈধ পথে যেন পাঠাতে পারেন, সেই জন্য তাদেরকে উজ্জীবিত করা এখানে সরকারেরও দায় আছে কিছুটা।
সেই জন্য সরকার মাঝে মাঝে আপনি দেখবেন যে অনেক রকম ইনসেনটিভ দেয় তাদেরকে, প্রবাসীদেরকে। হ্যাঁ, তো সেইগুলো সরকারকেই নির্ধারণ করতে হয়। দূতাবাসের কাজ হলো সরকার যেগুলো নির্ধারণ করবেন সেগুলো যেন যথাযথভাবে দূতাবাস পালনে সচেষ্ট হয় সেটা করা, এবং ওই কর্মীদেরকে উৎসাহিত করা। এবং একই সঙ্গে দূতাবাসের এইটাও করা উচিত যে যদি কোনো কারণে তারা মনে করে যে সরকার কোনো পদক্ষেপ নিলে এইখানে প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠানোতে আরও বেশি উজ্জীবিত হবে, তাহলে সেই ধরনের সাজেশনগুলো দিতে পারে সরকারের কাছে। কিংবা ধরেন কোনো এক দেশে যদি কখনো এমন হয় যে সেই দেশে পার্টিকুলারলি কোনো একটা সেক্টরে আপনার কর্মসংস্থান তৈরি হচ্ছে অথবা অলরেডি আছে, সুযোগ আছে, তখন সেই ধরনের শ্রমিক যাতে সরকার তৈরি করতে পারে, অর্থাৎ সেই ধরনের ট্রেনিং দিতে পারে। যেমন ধরেন নার্সিং হতে পারে, অনেক দেশে আছে আপনার নার্সের চাহিদা আছে। তো আপনি যদি এই ইনপুটটা বাংলাদেশে দেন দূতাবাস থেকে, তখন বাংলাদেশ তৈরি হতে পারে যে এখানে নার্সিং ইনস্টিটিউট বা কোনো কিছু করে ওই ধরনের উপযুক্ত কর্মী তৈরি করা, যারা ওই দেশে গিয়ে তখন সেই কাজটা করতে পারে। কখনো এমন হতে পারে যে কোনো দেশে আপনার প্রবাসী কর্মী নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু তারা আইটি স্পেশালিস্ট হতে হবে, যেমন জার্মানিতে আছে এখন। কিংবা এমন যে আপনার সেই দেশের ভাষা জানতে হবে। তো সেই ইনপুটগুলি যদি আপনি দেশে দেন, তখন সরকারের উপকার হয় যে সরকার সেই অনুযায়ী তার পরিকল্পনা নিতে পারে, এবং পরিকল্পনা নিলে এইটার বেনিফিট তখন সরাসরি জনগণ পায় এবং দেশ পায়। আমি যে কথাটা বলছিলাম যে আমাদের মিশনগুলো যে চলছে, এই মিশনগুলো ইনসাইড দ্য বেতনগত যে অবস্থা, ওইটা কেমন আসলে? হ্যাঁ, এখন ধরেন আমি মনে করি এটা শুধু দূতাবাস না, সরকারি চাকরি যারা করে, অর্থাৎ আপনি আমরা আসলে দূতাবাস বিষয়গুলো জি 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 এটার কোনো ফারাক নাই আর কি আমার কথায়। তার মানে আপনি কমিটেড, যখন আপনি ওই চাকরিতে ঢুকছেন তখনই আপনি কমিটেড যে আপনার কাজ হলো সরকারকে সার্ভ করা, অথবা সরকার যে নীতি গ্রহণ করে সেই নীতিকে ঊর্ধ্বে তুলে ধরা। তো আপনার যদি দূতাবাসে এখন নিয়োগ হয়, তাহলে আপনার কাজ তো একই, এবং এইটা আপনার কমিটমেন্ট থেকে আসে। হ্যাঁ, এইটা এমন না যে সরকার আপনাকে বেতন দিচ্ছে, আপনি তার পরিবর্তে সরকারকে সার্ভিস দিচ্ছেন। অবশ্যই তাই করতে হয়, সরকার তো অবশ্যই, আপনি তো একজন পেশাজীবী হিসেবে সেখানে কাজ করছেন। সুতরাং এটা সরকারের দায়িত্ব একজন পেশাজীবী হিসেবে আপনাকে সম্মান করা, এবং সেই সম্মানটা করতে পারে এইভাবেই যে সরকার আপনাকে বেতন এবং অন্যান্য যে সমস্ত বেনিফিট দেওয়ার প্রয়োজন আছে সেগুলো দিবে। কিন্তু একই সঙ্গে একজন ব্যক্তি হিসেবে আপনার কমিটমেন্টের জায়গাটা আপনার শক্ত হতে হবে, বিশেষ করে আপনি যদি দূতাবাসে আপনার নিয়োগ হয়। আপনি একটা দেশকে রিপ্রেজেন্ট করছেন সেখানে, আপনি যদি একজন কূটনীতিক হন, আপনি বাংলাদেশকে সেখানে প্রতিনিধিত্ব করছেন। এই যে গৌরব, এটা তো সবার জীবনে আসে না। সুতরাং সেইটুকু যদি আপনার ভেতরে না ঢুকে, মানে আপনার আত্মার মধ্যে না ঢুকে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন না। সমস্যা বহু থাকে। বাংলাদেশে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, এখানে কিন্তু অনেক সহজ সেগুলোকে অ্যাড্রেস করা। পারিবারিক লেভেলে হয়তো আপনার পরিবারের অন্য সদস্য আছে, তাদের সহায়তা পেতে পারেন, বন্ধুবান্ধবের সহায়তা পেতে পারেন, কিংবা আপনার যদি প্রফেশনাল অ্যাসোসিয়েশন থাকে সেই অ্যাসোসিয়েশনের সহায়তা পেতে পারেন। আপনি যদি কোথাও ডিপ্রাইভড হন, অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন আপনি সেটা সরকারের কাছে তুলে ধরতে পারেন। বিদেশে কিন্তু এইটুকু সীমিত হয়ে যাবে, এই সুযোগটুকু সীমিত হয়ে যাবে, কেননা সেখানে আপনার পরিবারের খুব বেশি সদস্য আপনার সঙ্গে হয়তো থাকবে না। আপনার আত্মীয় স্বজনের সঙ্গে, ইভেন বাবা মার সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগের সুযোগ নাও হতে পারে। যদিও এখন যোগাযোগ মাধ্যমের কারণে অনেক সুযোগ সুবিধা বেড়েছে, তারপরও আপনার সুযোগ সুবিধা না হতে, আপনার বাবা বা মা এখানে অসুস্থ হয়ে থাকলো, আপনি যখন প্রবাসে থাকবেন আপনি মানসিকভাবে মানে অতটা সুস্থ নাও হতে পারেন, কিন্তু আপনাকে মানসিকভাবে তৈরি হইতে হবে ওই ধরনের পরিস্থিতির জন্য। এবং ওইটুকু মনে রাখতে হবে যে আপনি দেশকে প্রতিনিধিত্ব করছেন, এবং আপনি ছাড়া সেখানে আর কেউ নেই দেশকে প্রতিনিধিত্ব করার। সুতরাং আপনাকে ওইটুকু, যেমন একজন সেনাবাহিনীর সদস্য যখন যুদ্ধে যায়, তার তো জীবন উৎসর্গ করতে হতে পারে, তাই না? ওইটুকু ত্যাগের মানসিকতা নিয়ে সে যুদ্ধে যায়। আপনাকেও একইভাবে, আপনি যদি দূতাবাসে যান, আপনাকে যুদ্ধ করতে হবে না, আপনার জীবন উৎসর্গ করতে হবে না,
কিন্তু আপনাকে ওইটুকু বুঝে নিতে হবে যে এইখানে সীমাবদ্ধতা আছে। আপনি চাইলেই আপনার পরের দিন আপনার বেতন বেড়ে যাবে না, আপনি চাইলেই পরের দিন আপনার অন্য আরেকটা সুযোগ সুবিধা চলে আসবে না, আপনি সরকারের কাছে বার্গেইন ওইভাবে করতে পারছেন না। কিন্তু আপনার উপর একটা বিশাল দায়িত্ব পড়েছে সরকারের স্বার্থ, দেশের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, সেইখানে যদি কোনো প্রবাসী থাকে সেই প্রবাসীর স্বার্থ রক্ষা করা, এইটুকু আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেইটুকু মন মানসিকতা নিয়ে যদি আপনি না যান তাহলে কাজ করা একটু কঠিন হতে পারে। কিন্তু আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা দায়িত্বই হলো সেখানে যারা কাজ করে তাদেরকে সেইভাবে মানসিকভাবে তৈরি করা, যেটা আপনার ওই যে আমি যেটা বললাম যে যারা সেনাবাহিনীতে যোগ দেন তাদেরকেও তো ওইভাবে তৈরি করে সেনাবাহিনী, তাই না? যেন প্রয়োজন হলে আপনি যুদ্ধে যেতে পারেন এবং যুদ্ধে প্রয়োজন হলে জীবন উৎসর্গ করতে পারেন। যে উদ্দেশ্যে তাদেরকে পাঠানো হয়, আমি ভালোভাবে বুঝছি, একটা ধারণা নেওয়ার জন্য অবশ্যই যদি তারা আরও ভালো করে অবশ্যই বলতে পারে কিছু ডিপ্লোমা খুব ভালোভাবে কাজ করে। কিন্তু যে উদ্দেশ্যে তাদেরকে পাঠানো হয় ওইটা আসলে কতটুকু তারা পূরণ করতে পারে, সরকারের পক্ষ থেকে তাদের কতটুকু সহযোগিতা করা হয় এটা পূরণ করতে, মানসিকভাবে তারা আসলে এই উদ্দেশ্যটা কতটা বুকে ধারণ করে। আমাদের দূতাবাসগুলো কিংবা কূটনীতিকরা কতটুকু সফল এইটার বিচার জনগণ করতে পারে এবং অনেক জায়গায় করেও। না স্যার, বিশেষ করে করতে পারে না, এটা পারে বিশেষ করে যেখানে যেগুলোতে ধরেন আমাদের না যে সমস্ত জায়গায় ধরেন আমাদের প্রবাসী শ্রমিকরা আছে, হ্যাঁ, এবং যেখানে আপনি তাদেরকে সেবা, যেখানে সেবার মানটা জনগণ যাচাই করতে পারে। কিন্তু অন্য যেটা আছে পলিসি মেকিং, এফোর্ট দিয়ে ডিপ্লোম্যাটদের সঙ্গে একটা কানেকশন তৈরি করা এবং নিজের দেশের স্বার্থটাকে ওইভাবে, সেই কাজটা আপনার নিজের কাছে নিজেকে সন্তুষ্ট করতে হবে যে আমি সরকার যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে সচেষ্ট ছিলাম। এইটা এন্টায়ারলি আপনার উপর, এবং এইটার একটা যে মেন্টাল মেকআপ দরকার, যে আপনার মধ্যে এই অনুভূতিটা আসবে, সেটার জন্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন থাকেন অথবা এই চাকরিতে যখন আপনি যোগ দিলেন তখন আপনাকে কিছু প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়। সেই প্রশিক্ষণ এবং একই সঙ্গে কাজের অভিজ্ঞতা আপনাকে সেইভাবে যোগ্য করে গড়ে তোলে। এখন কোনো কারণে যদি আপনি সেইভাবে যোগ্য হয়ে গড়ে না উঠতে পারেন তাহলে আপনি কাজে ব্যর্থ হবেন। কোনো কর্মকর্তা চেয়েছে খুব ভালোভাবে কাজ করতে কিন্তু সে পারেনি, এর মধ্যে কোনো লিমিটেশন আছে? মানে আমি মনে করি লিমিটেশন তো সবসময় থাকবে, কিন্তু আমি মনে করি যে দূতাবাসে যারা কাজ করেন তাদের স্বাধীনতা ধরেন ঢাকায় যারা কাজ করে তাদের চাইতে অনেক বেশি, কারণ সেখানে আপনার পেরিফেরি অনেক বড়, তার মানে হলো আপনার সুযোগ আনলিমিটেড, আমি বলবো অসীম। এইটা আপনার সৃজনশীলতার উপর নির্ভর করে আপনি সেটা কতটুকু করতে পারবেন। ওই যেভাবে অনেকে বলে যে স্কাই ইজ দ্য লিমিট, আমি ডিপ্লোম্যাটদের ক্ষেত্রে মনে করি সেই রকমই, স্কাই ইজ দ্য লিমিট। কারণ অন্য একটা ভিন্ন একটা দেশে যখন যাচ্ছেন সেই দেশে হাজার রকমের সম্ভাবনা থাকতে পারে। এই সম্ভাবনাগুলো আপনাকে কেউ বাধা দিচ্ছে না, আপনি এই সম্ভাবনাগুলো নিয়ত আবিষ্কার করতে থাকবেন, নিয়ত উদ্ভাবন করতে থাকবেন, সৃজন করতে থাকবেন। আপনি যতটা সৃজনশীল হবেন, অর্থাৎ আপনার চোখ দিয়ে আপনি যতটুকু দেখতে পারবেন আপনি ততটুকু সেখানে অর্জন করতে পারেন। আপনি আপনার কূটনৈতিক ক্যারিয়ারে এরকম কতজনকে দেখেছেন যে এই স্কাই ইজ দ্য লিমিট এটাকে টাচ করা বা কাছাকাছি যাওয়া বা চেষ্টাটা করা? হ্যাঁ, আপনি যদি বলেন যে আমরা কতটুকু সচেষ্ট হয়েছি বা আমাদের কূটনীতিকরা কতটুকু সচেষ্ট, আমি বহু ক্ষেত্রেই দেখেছি যে তারা এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট সচেষ্ট, যথেষ্ট আপবিট। কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতাও দেখেছি, কিন্তু সীমাবদ্ধতার চাইতে আমার কাছে সবসময় মনে হয়েছে যে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে, মানুষ হিসেবে কিংবা একজন বাংলাদেশি হিসেবে আমাদের কূটনীতিকরা যে বাংলাদেশকে ঊর্ধ্বে তুলে ধরছেন সেটা যথেষ্ট গৌরবের। আমি আপনাকে অনেক রকম উদাহরণ দিতে পারি, কিন্তু এই উদাহরণগুলো মাইক্রোফোনের সামনে কতটুকু যথাযথ হবে আমি জানি না। ধরেন ইরাকে যখন আপনার মার্কিন সেনাবাহিনী এবং ব্রিটিশ সেনাবাহিনী তারা ইরাক দখল করে নিল প্রথম গালফ ওয়ারের পরপর, তখন আমি কুয়েতে পোস্টেড ছিলাম। তো সেখানে হঠাৎ করে
বাংলাদেশ থেকে কোনো যোগাযোগ আমার সঙ্গে কেউ করেনি, কিন্তু কুয়েত রেড ক্রস আমার সঙ্গে যোগাযোগ করলো যে বাংলাদেশ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট থেকে 14টা বড় কন্টেইনার, মানে 40 ফিটের কন্টেইনার যেগুলো ঔষধপত্র, জাহাজে করে যায়, হ্যাঁ, ঔষধপত্র পাঠানো হয়েছে কুয়েতের বন্দরে, কিন্তু সেখানে লেখা আছে ফর দি পিপল অফ ইরাক। তো এখন এটা কুয়েত কাস্টমসে পড়েছে, মানে কুয়েত পোর্টে এসেছে, পোর্ট কাস্টমসকে নোটিফাই করেছে। কাস্টমস যেহেতু কাউকে খুঁজে পায় না, তো তারা মনে করলো যে যেহেতু বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাঠানো, সে কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে তারা যোগাযোগ করেছে। কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। এখন ঢাকা থেকে আমাকে কেউ নির্দেশনা দেয়নি, কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু এখানে লেখা যে ফর দি পিপল অফ ইরাক, তো আমার একটা দায়িত্ব, অটোমেটিক দায়িত্ব পড়লো, যদিও আমার জুরিসডিকশন কিন্তু কুয়েত, ইরাক আমার জুরিসডিকশনের মধ্যে না, এবং ওই সময়ে ইরাকে আমাদের দূতাবাস নেই, সেই দূতাবাস সম্মত জর্ডানে সরিয়ে নেওয়া হয়েছে। তা আমার তাহলে সেখানে করণীয় কী? আমি রেড ক্রিসেন্ট সোসাইটিকে বললাম যে এটা ছাড় করানো সম্ভব কিনা। তো রেড ক্রিসেন্ট সোসাইটি বললো যে হ্যাঁ, ছাড় করানো সম্ভব, কিন্তু আমরা তো 14টা কন্টেইনার ধরে রাখতে পারবো না ছাড় করানোর পরে, সেই দায়িত্ব দূতাবাসকে নিতে হবে। তো তখন আমি কুয়েত, ইরাকি দূতাবাসও নেই কুয়েতে তখন, মানে কুয়েতে ইরাকের দূতাবাস নেই। ওকে, এবং বাংলাদেশেরও কোনো দূতাবাস নেই ইরাকে নেই। তো তখন রেড ক্রিসেন্ট সোসাইটিকে বললাম যে তাদের কোনো যোগাযোগ আছে কি না ইরাকে, কোনো পয়েন্টে, কোনো একটা মিনিস্ট্রি বা কারোর সঙ্গে, কোনো অথরিটির সঙ্গে। তো সেইটাও পাওয়া গেল না। তো আমরাও দূতাবাস থেকেও চেষ্টা করতে থাকলাম, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটিও চেষ্টা করতে থাকলো, এবং এই ক্ষেত্রে কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটি সফল হলো। তারা এখানে ইউএস মেরিন যারা দায়িত্বে ছিল তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করলো। সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বললাম, কথা বলার পর তারপর আমরা সেই 14টা কন্টেইনার নিয়ে ইরাকের উদ্দেশ্যে বাই রোড রওনা দিলাম। একেবারে অনিশ্চিত যাত্রা। শুধু অনিশ্চিত কারণ হলো ওখানে কার কাছে যাচ্ছি আমরা জানি না, ওখানে কে আমাদের রিসিভ করবে জানি না। হ্যাঁ, এবং এইখানে ইউএস মেরিন আমাদেরকে শুধু এতটুকু এনশিওর করলো যে তোমরা কুয়েত বর্ডার ক্রস করে ইরাকে ঢোকার অথরিটি তোমাদেরকে আমরা দিলাম। তো সেইখানে আমরা যথারীতি কনভয় নিয়ে সেখানে আমরা ঢুকলাম। ঢোকার পর সেখানে ব্রিটিশ সোলজাররা এসে হাজির, এবং সেটা ছিল বসরা, সাফওয়ান ছিল বন্দর, এবং ওই এলাকাটা হলো বসরা। ব্রিটিশ সোলজারদের বক্তব্য হলো যে এইটা হলো ব্রিটিশ সোলজারদের আন্ডারে, হ্যাঁ, এইখানে ইউএস মেরিনের কোনো নির্দেশ চলে না। হ্যাঁ, সো তোমরা ইউ হ্যাভ এন্টার্ড ইললিগালি, আমাদের টেরিটরি, আমাদেরকে ইনফর্ম করো নাই, আমরা এটা দেখভাল করছি। তো তখন আমরা আমাদের উদ্দেশ্য বললাম, উদ্দেশ্য বলার পরে তারা বলল যে তোমরা এগুলো ফেরত নিয়ে যাও। আমি তখন কাউন্সিলর, কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটি সেইখানে ব্রিটিশদের সঙ্গে কথা বলার সময় এক পর্যায়ে বলল যে আমরা অ্যাম্বাসেডারকে নিয়ে এসেছি। তো যখন ওরা শুনলো অ্যাম্বাসেডার, সো তখন ওই ব্রিটিশ সোলজারদের একটা অংশদের যে কমান্ডার, সে এসে আমাকে বলছে যে অ্যাম্বাসেডার, ইউ হ্যাভ হাফ অ্যান আওয়ারের মধ্যে এগুলো ডিসপোজ করে চলে যেতে পারো। তো আমি তখন আমার পরিচয় আর দিই নাই, হ্যাঁ, এবং যেহেতু আমার কাছে মনে হলো যে এইভাবে কাজটা হচ্ছে, সুতরাং কাজটা হওয়াটাই এখানে জরুরি। তো আমরা তখন সেই ব্রিটিশদেরকেই অনুরোধ করলাম যে এখানে মিনিস্ট্রি অফ হেলথের কাউকে পাওয়া যায় কিনা, ইরাকি মিনিস্ট্রি অফ হেলথ। তারা বললো যে সে তো বাগদাদ যেতে হবে। এর মধ্যে হলো কি, আপনার সাধারণ যে স্থানীয় ইরাকি যারা, তারা মনে করলো যে খাদ্য সাহায্য বা এই ধরনের কোনো সাহায্য এসছে। তো আমরা দেখতে পারলাম হঠাৎ করে 200-250 ইরাকি আপনার এই 14টা কন্টেইনার দখল করে ফেলেছে। প্রত্যেকটা কন্টেইনারের উপরে 10-12 জন করে নাচানাচি করতেছে, কে দখল করলো, এবং প্রত্যেকের হাতে আপনার AK-47 রাইফেল। তো সেই ব্রিটিশ কমান্ডার আমার কাছে ফেরত এসে তো মানে পারলে গালাগালি করে আমাকে যে তোমরা পুরা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে নষ্ট করে দিচ্ছ, এই 200-250 ইরাকিদেরকে প্রত্যেকের হাতে আর্মস, এদেরকে ম্যানেজ করাটা আমাদের পক্ষে খুবই কঠিন। এবং আমি দেখলাম সেই ব্রিটিশ সোলজারদের হাতে আপনার বেসবলের ব্যাট, হ্যাঁ, লাঠি আর কি একটা। তো ওরা লাঠি দিয়ে একজন দুজনকে তাড়ানোর চেষ্টা করে, উপর থেকে ওরা জাম্প দিয়ে নেমে যায়, আবার নিচ দিয়ে গিয়ে উল্টা দিক দিয়ে গিয়ে আবার কন্টেইনারের উপর উঠে যায়। তো যেই মুহূর্তে আপনার ওরা জানলো যে এইগুলোতে
ঔষধ সামগ্রী আছে, তখন তাদের আগ্রহ একটুখানি কমে গেল। কিন্তু তারা দাবি করলো যে না, আমাদেরকে খুলে দেখাতে হবে। তো আমি চিন্তা করে দেখলাম যে যদি খোলা হয় তাহলে লুট হয়ে যেতে পারে। সুতরাং হেলথ মিনিস্ট্রির লোক না আসা পর্যন্ত, বা যার কাছে হ্যান্ড ওভার করবো ওরকম কেউ না আসা, দায়িত্বশীল কেউ না আসা পর্যন্ত এগুলো খোলা ঠিক হবে না। কিন্তু ধরেন এই 200-250 আর্মড লোকরে, এবং তাদের ভাষাও আমি বলতে পারি না, কোনো ক্রমে গুড হিউমারে রেখে আমি তাদেরকে বললাম যে হ্যাঁ, ইরাকি জনগণের জন্য এসছে, তোমাদের জন্যই আসছে, যা আছে তোমরাই পাবা। তো ওদের মধ্যে থেকে কথা হলো যে না, আমরা ভাগ ভাগ করে নিছি, 10 জন করে কে কোন কন্টেইনার নিব, আমাদের কাছে আমাদের কন্টেইনার দিয়ে দাও। বহু কষ্টে সেখানে হেলথ মিনিস্ট্রির একজন মহিলা পাওয়া গেল, একজন কর্মকর্তা পাওয়া গেল, উনি একজন মহিলা। উনি এসে খুব সুন্দর কথা বললেন। উনি বললেন যে যেহেতু এগুলো ঔষধ, আমাদের দেখার প্রয়োজন আছে এই ঔষধগুলো আমাদের কাজে লাগবে কিনা, এবং 2 হলো এই ঔষধগুলোর এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে কিনা। এইটা বলাতে আমি তখন প্রমাদ গুনলাম, কারণ আমি তো নিজে জানি না ভেতরে কি আছে, আমাকে কেউ বলে নাই। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কন্টেইনার খুলি। কন্টেইনার খুলে দেখা গেল যে ওরসেলাইন। তো ওরসেলাইন পাওয়াতে আমার জন্য সহজ হলো। আমি বললাম যে না দেখো, এইটা তো তাদেরকে এটা বোঝানো হইলো। এবং লাকিলি দ্বিতীয় একটা কন্টেইনারও খোলা হলো, কিন্তু 2টা কন্টেইনারেই যে সমস্ত ঔষধ এবং ওই ওরসেলাইন পাওয়া গেল, প্রত্যেকটার আপনার ডেট ভ্যালিড ছিল। এবং সেখানে তখন আমাকে ওই হেলথ মিনিস্ট্রির অফিসিয়াল বললেন যে এর আগে ওনারা অনেক কন্টেইনার অনেক দেশ থেকে রিসিভ করেছেন, আনফর্চুনেটলি ওগুলোতে ডেট এক্সপায়ার্ড ঔষধ ছিল, এবং তারা মিনিস্ট্রি থেকে সেই ঔষধ কাউকে ব্যবহার করতে দেয় নাই। তো আমার জন্য ইট ওয়াজ এ গ্রেট রিলিফ যে অন্তত বাংলাদেশ থেকে যেগুলো পাঠানো হয়েছে সেগুলো আপনার ডেট এক্সপায়ার্ড হয় নাই। সুতরাং হেলথ মিনিস্ট্রি একেবারে 14টা কন্টেইনারে ওইখানে বিল অফ লেডিংয়ে যে সমস্ত ম্যাটেরিয়ালের নাম লেখা ছিল, ঔষধের নাম লেখা ছিল, সবগুলি ধরে তারা রিসিভ করে দিল এবং বলল যে তারা বুঝে পেয়েছে। তো এইগুলো নিয়ে আমি যখন ফেরত আসি, আমি তখন দেখি যে কুয়েত রেড ক্রসের কেউ নেই, কুয়েত রেড ক্রিসেন্টের কেউ নেই। তো আমাকে তো ফেরত যেতে হবে। তো তখন আমি ব্রিটিশ সোলজারদের সঙ্গে যোগাযোগ করলাম। ওদের ব্রিটিশ কমান্ডার বলল যে ওরা আছে, ওদেরকে আমরা ওই পারে রেখেছি, বর্ডারের ওই পারে রেখেছি। কারণ হলো এই ইরাকিরা কুয়েতিদেরকে দেখতে পারে না। তো তারপরে ওই ব্রিটিশ কমান্ডার তার গাড়িতে করে আমাকে বর্ডার পার করে দিল। তারপরে আমি কুয়েতে গিয়ে কুয়েতে রেড ক্রিসেন্টের মাধ্যমে আমি এমবাসিতে ফেরত আসলাম। ফিরে এসে তারপর আমি ঢাকায় এটা রিপোর্ট করলাম, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও করলাম এবং রেড ক্রিসেন্ট সোসাইটিকেও করলাম। রেড ক্রিসেন্ট সোসাইটিকে উপদেশও দিলাম যে পরবর্তীতে মানে দূতাবাসকে যদি জানানো হয় তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়। এখন ধরেন যেহেতু এটা একটা মানবিক কাজ ছিল, আমি আমার জুরিসডিকশনের বাইরে গিয়ে এই কাজটা করতে পেরেছি। প্রশ্ন আমার মধ্যেও এসেছিল যে আমি আমার জুরিসডিকশনের বাইরে গিয়ে এই কাজটা করতে পারবো কিনা, কিন্তু যেহেতু এখানে মানবিকতা যুক্ত ছিল এবং আমি যদি দেরি করতাম তাহলে এই 14 কন্টেইনার আপনার ঔষধপত্র হয়তো এয়ারপোর্ট মানে সিপোর্টেই নষ্ট হতো, এবং যে উদ্দেশ্যে সেটা পাঠানো হয়েছে একটা বিশাল মানবিক কাজ বাংলাদেশের পক্ষ থেকে আমরা করতে পেরেছিলাম ওই জুরিসডিকশনের চিন্তাটা বাদ দেওয়ার কারণে। কিন্তু আমি যখনই সুযোগ পেয়েছি তখনই এটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি এইভাবে অবহিত করেছি। এই যে বাংলাদেশ থেকে পাঠানো উপহার আপনি যথাযথ প্রক্রিয়ায় বা একটু ঝুঁকিপূর্ণ প্রক্রিয়ায় যথাযথ মানুষের কাছে পাঠানোর একটা সাহস করলেন, এবং আপনি যেভাবে বলছিলেন যে AK-47 নিয়ে তারা আসছিল 200-250 মানুষ, কন্টেনার মাত্র 14টা এবং আপনি একা সেখানে, এবং আপনার ওখানে কোনো দূতাবাস নেই ইরাকে। আমার ভাষার একটা দুর্বলতাও ছিল, আমি খুবই অল্প আরবি বলতে পারতাম এবং আমার আরবি ওরা বুঝতো কিনা আমার সন্দেহ ছিল। এই যে প্রত্যয়, এই যে কাজ করার যে কোনো মূল্যে আমার দেশে মানুষের ভালোবাসাটা পৌঁছে দেওয়ার যে ইচ্ছাটা, এইরকম মানসিকতা আমাদের ফরেন সার্ভিসের মানুষের মধ্যে কতটুকু আছে বা কতজন এই চেষ্টাটা করে, যে শুধু ভালোবাসার ক্ষেত্রে কথা বলছি না, বিভিন্ন ক্ষেত্রেই তারা এই নিজস্ব উদ্দীপনা নিয়ে কাজ করার এটা। আমি দুইটা প্রশ্ন একসাথে করছি। কতজন করছে আমি বলতে পারবো না, কিন্তু কথা হলো যে করবে সে সারা জীবন তো এই গল্পটা করতে পারবে। এবং ধরেন আমি যখন বলছি, আমি কিন্তু একটা হিউজ পার্সোনাল স্যাটিসফ্যাকশন থেকে এই কথাটা বলছি, এবং আমার যে এইটুকু যদি অর্জন বলেন বা যাই বলেন বা এই যে অভিজ্ঞতা, আমার এই অভিজ্ঞতা তো আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। তো
আমি মনে করি এটা আমার অর্জন। এই যে এই ধরনের আচরণগুলো করতে, এই ধরনের কাজগুলো করতে কোনো বাধা থাকে কিনা সামনে, লাইক পররাষ্ট্র মন্ত্রণালয় সেভাবে চায় না যে, অথবা সেভাবে ফ্যাসিলিটেট করা হয় না ডিপ্লোম্যাটদের যে তারা এই ধরনের কাজগুলো করবে। আমি একটু উদাহরণ দিয়ে বলছি, কোনো একটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আমি একটু ধরে নেই, সৌদি আরবে একটা বিশাল কর্মক্ষেত্র তৈরি হচ্ছে কোনো একটা চাইনিজ কোম্পানিতে। সেখানে মোটামুটি 3 থেকে 4 হাজার মতো মানুষ তারা রিক্রুট করবে। বাংলাদেশ এই অ্যাডভান্টেজটা নিতে পারে। এখন এই যে অফিসিয়াল কাজের বাইরে গিয়ে শুধুমাত্র সেটাকে বাংলাদেশের অপরচুনিটিকে তুলে ধরে একটা পেপার দেয়া, এর বাইরে গিয়ে যে রিক্রুটমেন্টটা করবে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে এইটাকে নিজের নিয়ে আসা, সব দেশই তো চেষ্টা করবে যারাই ম্যান পাওয়ারের সাপ্লাই দেয় বা ম্যান পাওয়ার পাঠায়, প্রত্যেকেই চেষ্টা করবে। তো আমার নিজের উদ্যোগে এই মানুষগুলোকে যেন, এই কর্মস্থলগুলো যেন বাংলাদেশের হয়, বাংলাদেশিদের হয়, এইটা চিন্তা করে এটা এক্সিকিউট করার ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কতটুকু সাপোর্ট দেওয়া হয়। লাইক আমি বলছি যে এটার দায়িত্বে আছে তাকে এন্টারটেইন করা, তার সঙ্গে খোলামেলা কথা বলা, তার সঙ্গে একটা লং ড্রাইভে যাওয়া, অনেক কিছুই হতে পারে সেটা, বা সি ফুড খেতে যাওয়া, অনেক কিছুই হতে পারে। এই ধরনের বিষয়গুলো বা সম্পর্ক তৈরি করা, যে বিগত দিনের সম্পর্কের উপর ভিত্তি করে এই রেজাল্টটা এখন নেওয়া যেতে পারে, এরকম। আপনি যদি সেটা মানে প্রবাসী কর্মসংস্থানের কথা দিয়ে যদি উদাহরণ আনেন, তাহলে আমি মিথ্যা বলবো না। আমি এই হলো যে বাংলাদেশে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক এখতিয়ার না, এখানে অন্য আরেকটা মন্ত্রণালয় আছে, এটা আপনি জানেন। এবং দূতাবাসেও আপনার এখানে শ্রম উইং আছে, মূলত তারাই এই কাজটা দেখাশোনা করে। যে সমস্ত জায়গায় শ্রম উইং নাই সে সমস্ত জায়গায় হয়তো বা কূটনৈতিক উইং এই কাজটা করে থাকে। তো আপনি যেটা বললেন সেটা খুব একটা ভালো উদাহরণ না বলে আমি চাইবো এই বিষয়ে কথা না বলতে। কিন্তু অন্য বিষয়ে যদি বলেন, সেটা একটা ট্রেড হইতে পারে, অন্য যে কোনো ধরনের স্বার্থের প্রশ্ন আসতে পারে, এমনকি কূটনৈতিক ক্ষেত্রেও অনেক সময় অনেক স্বার্থের বিষয় আসে। সেই সমস্ত ক্ষেত্রে আপনি মানে ঠিকভাবেই বিষয়টা উপস্থাপন করেছেন যে আপনাকে কেবলমাত্র কথা দিয়ে, কাগজপত্র দিয়ে আপনি একজনকে উইন সবসময় করতে পারবেন না। সেইটার জন্যই আপনার একটা পার্টিকুলার স্কিল প্রয়োজন হয়। হ্যাঁ, এইটাই হলো একজন কূটনীতিকের কাজ, সেই স্কিলটা। এখন এইটা ঠিক কিভাবে আপনি করবেন, এইটা আপনার একেবারেই নিজস্ব ক্যারিশমা। হ্যাঁ, কিন্তু আপনাকে কোনো না কোনো একটা উপায় বের করতে হবে। আমি সাধারণভাবে বলি, ধরেন আপনাকে কোথাও কোনো কূটনীতিকের কাছেই বিদেশে কোনো একটা কাজ সেখানে আছে যেটা আপনার করতে হবে, তো সেই কূটনীতিকের মন জয় করতে হবে আপনার। এইটা এমন না যে আপনি গিয়ে, হ্যাঁ, এইটা এমন না যে আপনি বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট, আপনি যাচ্ছেন, একজন কাউন্সিলর বা একজন অ্যাম্বাসাডার যাচ্ছেন, গেলেই কাজটা হয়ে যাবে, সেরকম না। হ্যাঁ, আপনাকে হয়তো রিসিভ করতে পারে, কিন্তু পরবর্তীতে আপনাকে বের করতে হবে যে আপনি কোন কৌশলে সেখান থেকে কাজটা আদায় করতে পারবেন। এই কারণে আপনার কূটনীতিকদেরকে মানসিকভাবে তৈরি হতে হয়, এবং এইটা একদিনে হয় না। যেমন ধরেন, এমন হতে পারে যে আপনি কারো মন জয় করার জন্য, এমন হতে পারে যদি এমন হয় যে তার খাদ্যাভ্যাস আছে, হ্যাঁ, যে সে এই সাবকন্টিনেন্টের ফুড, ভোজন রসিক, সেই সাবকন্টিনেন্টের ফুড পছন্দ করে, অথবা অন্য কোনো কিছু পছন্দ করে, কিংবা সে গলফ খেলতে পছন্দ করে, টেনিস খেলতে পছন্দ করে, কোনো একটা কিছু লাগবে আর কি। হ্যাঁ, কিংবা ধরেন সে গান শুনতে পছন্দ করে। তো আপনার তার ওই পছন্দের জায়গাটা যদি আপনি বের করতে পারেন এবং সেই অনুযায়ী আপনি তাকে সন্তুষ্ট করতে পারেন, সেটা হলো আপনার বাসায় এন্টারটেইন করে হতে পারে, আপনি কোনো স্পোর্টস ইভেন্টে তাকে ইনভাইট করে হতে পারে, তার সঙ্গে আপনি একসঙ্গে টেনিস খেলে হতে পারে। এইটা এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে কাজ করে। কিভাবে কাজ করবে এইটা আপনি আগে থেকে মুখস্থ বলতে পারবেন না। এই কারণে কূটনীতিকদেরকে আপনার বহুমুখী হতে হয়। এমন হতে পারে আপনার এমন একজনের সঙ্গে দেখা হলো যে হয়তো পেইন্টিং পছন্দ করে,
হ্যাঁ, তো আপনি তাকে যেভাবে অ্যাপ্রোচ করবেন, একইভাবে যে লোকটা স্পোর্টস পছন্দ করে সেই লোকটাকে আপনি একইভাবে অ্যাপ্রোচ করবেন না। তো সেই রকম অনেক রকম আছে। কিংবা ধরেন গিফট, এটাকে আপনি উপঢৌকন মনে না করেন, কিন্তু আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি কাউকে একটা উপহার যদি দিতে পারেন এবং সেটার পেছনে যদি একটা ইতিহাস থাকে, যেমন ধরেন যে পেইন্টিং পছন্দ করছে তাকে যদি আপনি বলতে পারেন যে এই পেইন্টিংটা আমার করা, অথবা আমার স্ত্রীর কথা, অথবা আমার সন্তানের করা, কিংবা বলতে পারেন যে এই পেইন্টিংটা আমি ঢাকা থেকে নিয়ে এসেছি আমার এক বন্ধুর পেইন্টিং, অথবা বাংলাদেশের একজন বিখ্যাত পেইন্টারের পেইন্টিং এটা, এবং সেটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ যদি দিতে পারেন, কিংবা আপনি যখন কাউকে একটা জামদানি কাপড় দিচ্ছেন, একটা শাড়ি দিচ্ছেন, তখন যদি বলতে পারেন যে জামদানি জিনিসটা কী, হ্যাঁ, এবং কেন এটা গুরুত্বপূর্ণ, এইটার সৌন্দর্যটা কোথায় লুকিয়ে আছে, কেন এটা বিশিষ্ট, সেই জিনিসটা আপনি যদি মানে এটার ভ্যালুটা যদি আপনি তার কাছে তুলে ধরতে পারেন, একটা মুক্তার মালা দিলেন, কিন্তু তাকে যদি আপনি বুঝিয়ে বলতে পারেন যে এই মুক্তাটা বাংলাদেশে ন্যাচারালি কালেক্ট করা, এইগুলোর উপরে আপনি ওইটার গুরুত্ব আরোপ করলে তখন আপনি যাকে সেই উপহারটা দিলেন সে নিজে ফিল করতে থাকে যে আপনি বা সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো এইভাবে বিভিন্নভাবে হতে পারে, এটা যে সবসময় এক পদ্ধতিতেই কাজ করবে এমন না, কিন্তু আপনাকে এই জন্য বহুমুখী হতে হবে। এইটা তো সাজেশন। আমি বলছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিপ্লোম্যাটদেরকে এই ফ্লেক্সিবিলিটিটা বা এই রকমের, মানে আমি একজনের সঙ্গে গল্প করতে করতে খুব ভালো একটা কিছু, লাইক আমি একজন ডিপ্লোম্যাট, আমি এই মুহূর্তে কোনো একটা দেশে কর্মরত আছি, আমি একটা নতুন উইন্ডো খুলেছি এবং আমার আলোচনার মাধ্যমে একটা উইন্ডো একটা পর্যায়ে এসেছে যে এটা বাংলাদেশের একটা পসিবিলিটি অথবা একটা অ্যাসেট হতে পারে, যে কোনো একটা অপরচুনিটি। সেক্ষেত্রে আমি একটা পর্যায়ে যা পৌঁছানোর পরে আমাকে ঢাকা থেকে কি এরকম বলা হয় কি না, তোমাকে এটা করতে কে বলছে, এটা তো তোমাকে করতে বলা হয় নাই, অথবা আমার এই মুহূর্তে এই কাজটা করতে $10,000 দরকার না, সেটা এই ধরনের। এই যে করার কথাটা বললেন, এইটা তো একটা প্রসেস, এমন তো না যে আপনি 5 মিনিটে একটা কাজ করে ফেললেন বা করে ফেলবেন। আপনি যদি একজন কূটনীতিক হন এবং দূতাবাসে যদি রাষ্ট্রদূত থাকে, আপনি কোনো কাজ করার সময় তো আপনার কলিগ যারা আছে, রাষ্ট্রদূত আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করবেন। এমনকি আপনি যদি রাষ্ট্রদূত হন তাহলে ঢাকায় শেয়ার করবেন। এটা তো নির্ভর করে আপনার কনফিডেন্সের উপর। হ্যাঁ, এমন হতে পারে আপনি কিছুটুক কাজ আগানোর পরে মাঝপথে যখন আপনি মোটামুটি নিশ্চিত হলেন যে আপনি চেষ্টা করলে কাজটা হতে পারে, আপনি তখন ঢাকায় জানালেন বা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালেন। রেসপন্সটা কি থাকে, কেমন থাকে সব সময়? এইটা তো এখন আপনি যে কাজটা করছেন তার উপরে নির্ভর করে। হ্যাঁ, আপনাকে তো এটা সেল করতে হবে, তাই না? আমার ক্রেতা কি রেডি কিনা সেল করব, যে আমি একটা অপরচুনিটি নিয়ে সামনে। আপনি যখন ধারণা করবেন যে এটা সেলেবল, এটা আমি বিক্রি করতে পারবো, আমি এই কাজটা করলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমার কাজে প্রশংসা করবে, তখন আপনি করবেন। হ্যাঁ, এমন তো হতেই পারে যে এমন কোনো কাজ আপনি করতে গেলেন যেটা হয়তো ওই সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এমনও হতে পারে। আপনার কাছে হয়তো মনে হচ্ছে, কিন্তু আপনার যিনি সিনিয়র, আপনার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি হয়তো বুঝতে পাচ্ছেন যে না, এই মুহূর্তে এটা করা ঠিক হবে না, হয়তো হতেই পারে। কিন্তু পজিটিভ রেসপন্স কত সময় থাকে? আমি মনে করি অধিকাংশ ক্ষেত্রেই রেসপন্সটা পজিটিভ হয়। হ্যাঁ, কিন্তু সব ক্ষেত্রেই হয় সেরকম না। আমি তো বললাম যে কারণ হলো জুনিয়র একজন কর্মকর্তা যখন হয় তার তো অনেক কিছুই মানে পরিণত হয় না, অনেক আইডিয়া তার হয়তো ম্যাচিওর থাকে না। হ্যাঁ, তো সে হয়তো মনে করতে পারে যে কোনো একটা কাজ সেটা দেশের স্বার্থে হচ্ছে, আপনার কাছে, আপনি যদি ঊর্ধ্বতন কর্মকর্তা হন, আপনার কাছে মনে হতে পারে, এটা নাও হতে পারে। এইটা তো আপনার সব ক্ষেত্রেই হয়, সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা ছোট কথা বলে রাখি। আমাদের অ্যাম্বাসেডর মাহফুজুর রহমান, সাবেক অ্যাম্বাসেডর মাহফুজুর রহমান, তিনি যখন বলছিলেন যে কাউকে এন্টারটেইন করার বিষয়টি, তখন তিনি পেইন্টিংয়ের উদাহরণটা টানছিলেন, বিকজ তিনি পেইন্টিংটা খুব পছন্দ করেন এবং তিনি ছবি আঁকেন। তার বাসা, তার অফিস কোথাও যদি আপনারা যান বা তার সঙ্গে যদি আপনার গল্পে আড্ডায় মারতে চান, অবশ্যই পেইন্টিংয়ের প্রসঙ্গ, ছবি আঁকার প্রসঙ্গ আপনি তুলতে পারেন, তিনি হয়তো এটা এনজয় করবেন। আমি সাবেক একজন মার্কিন কোনো একজন কূটনীতিকের কাছ থেকে অ্যাম্বাসেডর মাহফুজুর রহমানের এই স্কিলটা, যে
তার বিশেষ আগ্রহ আছে পেইন্টিংয়ের উপর, এটা শুনেছিলাম। এরপর আমি জানতে পারি যে তার এই বিশেষ আগ্রহটা রয়েছে। স্যার, আচ্ছা, ধন্যবাদ। আমি খুবই কৃতজ্ঞ যে আপনি এটা উল্লেখ করেছেন, কিন্তু উল্লেখ যখন করেছেন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। আমার নিজেকে দিয়েই দিই, বাট এরকম উদাহরণ আপনি অনেক পাবেন। আমি একই সঙ্গে ধরেন দাবার বোর্ড, দাবার বোর্ড সংগ্রহ করি। আমার সংগ্রহে 200-র উপরে দাবার বোর্ড আছে। এখন আমি যদি আমার বাসায় এই দাবার বোর্ডগুলো প্রপারলি ডিসপ্লে করে রাখি, অন্য সমস্ত অ্যাম্বাসেডর কিন্তু জেনে যায়, বা অন্য ডিপ্লোম্যাটরা যারা আছে যাদের সঙ্গে আমাদের উঠা বসা হয়, এমনকি ব্যবসায়ী যাদের সঙ্গে উঠা বসা হয়, মানে আমি দেশের বাইরে থাকার সময় বলছি, তারা কিন্তু জেনে যায় যে বাংলাদেশের একজন রাষ্ট্রদূত আছে যার সংগ্রহে 200 দাবার বোর্ড আছে। এবং নিজেরা যখন গল্প করে তখন আমার রেফারেন্স আসে। আমাকে অনেকে জিজ্ঞেস করে, এটার স্টোরি শুনতে চায়, অনেক গল্প করতে চায়। তো এই যে যখন আমার সঙ্গে সে ব্যক্তিগত কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করলো, তখন আমারও তো সুযোগ হয় তারও কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করতে পারি, তাই না? এই যে একটা নৈকট্য তৈরি হয়। আমার এরকম আরও অনেক জিনিস আছে আমি সংগ্রহ করি, এবং আমাদের অনেক ডিপ্লোম্যাট আছে। আমাদের একজন ডিপ্লোম্যাট রিটায়ার করেছেন এবং এখনও তিনি প্রয়াত। তার আপনার ছড়ি, ওরকম 200-250 ছড়ি ছিল, জি, যেটা হাতে নিয়ে বয়স্ক লোকরা হাঁটে। এটা উনি সংগ্রহ করতেন, বিচিত্র সংগ্রহ। কারোর সংগ্রহে আপনার মুখোশ আছে, কিংবা ধরেন আপনার যদি কেবলমাত্র বইয়ের সংগ্রহই থাকে, তো দ্যাট অলসো গিভ ইউ অ্যান ইমপ্রেশন, মানে অন্য একজনকে একটা ইমপ্রেশন দেয় যে বইয়ের সংগ্রহ থাকা মানেই তো তার মানে আপনি বই পড়ছেন। তো বই পড়ছেন মানেই হলো আপনাকে তখন 2-3টা জ্ঞানের কথা জিজ্ঞেস করতে পারে। এখন আপনি যদি শুধু সাজিয়ে রাখার জন্য বই রাখেন তাহলে ভিন্ন কথা। এগুলো একটা আরেকটার সঙ্গে কানেক্ট করতে সহজ করে, অনেক সহজ করে, রাইট। আচ্ছা, আমরা একটু এই বিষয়টা একটু জানি যে আমাদের দেশের মানে ভেতর থেকে সাপোর্টের কথাটা আমরা বলছিলাম, বাইরে থেকে বলছিলাম, কিন্তু যেটা হয় অনেক ক্ষেত্রে, বা আমরা যদি কোনো উদ্ধৃতি না দিয়ে বলি, আমাদের ফরেন মিশনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মন্ত্রীদের, উপদেষ্টাদের বা প্রধানমন্ত্রী গেলে অবশ্যই তার প্রোটোকলের বিষয় আছে, দিতেই হবে এবং দেওয়াটাই দায়িত্ব। কিন্তু সরকারের সিনিয়র সচিব, সরকারের কোনো কর্মকর্তা বা মন্ত্রী, তাদের পিছনে সারাদিন আমাদের যে মিশনগুলো আছে তাদের পূর্ণ সময় চলে যায়। তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা থেকে শুরু করে তাকে শপিং মলে নিয়ে যাওয়া, তাকে নাইট ক্লাবে নিয়ে যাওয়া, যেটা ওই দেশে অবশ্যই বৈধ, এই দেশে বৈধ না। সো উনি যেতেই পারেন, অবশ্যই যেতে পারেন, অ্যান্ড উইথ রেড পাসপোর্ট অবশ্যই যেতে পারেন। সো কথার কথা আমি বলতে চাচ্ছি না এই ধরনের বিষয়গুলো হয় কি না। একেবারে হয় না তা না, হয়, কিন্তু এগুলো খুবই মার্জিনাল, উল্লেখ করার মতো না। তবে আমাদের না, ঠিক আছে, আমাদের 2-একটা দূতাবাস আছে, যেমন ধরেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, এমনকি জেদ্দা, এরকম কিছু কিছু দূতাবাস আছে যেইখানে আপনার প্রচুর প্যাসেঞ্জার যাওয়া আসা করেন, এবং এদের মধ্যে স্বাভাবিকভাবেই অনেক ভিআইপি থাকেন, মন্ত্রী সচিব অনেকেই থাকেন। তো সেই সমস্ত দূতাবাসগুলোতে আপনার এই মন্ত্রী সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকে কিভাবে প্রোটোকল সুবিধা দেওয়া হবে না দেওয়া হবে, এইটার একটা গাইডলাইন তৈরি করা হয়ে গেছে। তো সেই হিসেবে আপনার পালাক্রমে সেই দূতাবাসগুলোকে আপনার কিছুটা লেটসে এম্পাওয়ার করা হয়েছে। হ্যাঁ, সেখানে হয়তো বা ট্রান্সপোর্ট বেশি, প্রোটোকল কর্মকর্তা বেশি, ওই ধরনের সুবিধা সেই সমস্ত দূতাবাসগুলোকে দেওয়া হয়েছে। বাট এইটা তো আপনি সবসময় বুঝেন যে আমাদের যে সাধ্য থাকে এবং যে চাহিদা থাকে, এই দুইটার মধ্যে সমন্বয় অনেক সময় সম্ভব হয় না। এটা কি এরকম হয় কিনা যে তাদেরকে, মানে আমি শুধুমাত্র কয়েকটা মিশনের কথা বলছি না, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড মিশনগুলোর কর্মকর্তাদের বেশিরভাগ ক্ষেত্রে এসব কাজে বেশি ইনভলভ করে রাখা হয়? না, আপনার সব স্টেশনে তো এরকমভাবে আপনি গেস্ট পাবেন না, বা ভিআইপি পাবেন না। এখন ধরেন আমি পোল্যান্ডে ছিলাম কিংবা মাদ্রিদে ছিলাম যখন, তো মাদ্রিদে যদি এরকম কোনো ভিআইপি পেতাম, ভিআইপি মানে ধরেন মন্ত্রী বা সচিব পদমর্যাদার কেউ, আমার জন্য তো এটা একটা আনন্দের খবর হতো। হ্যাঁ, কারণ আমি প্রতিদিন তো একজন সচিবের সঙ্গে দেখা করতে পারি না, বা একজন মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারছি না।
তো ঢাকা থেকে যদি এর ধরনের কোনো ডিগনিটারি যান, সেটা দূতাবাসের কর্মকর্তাদের জন্য এক ধরনের রিলিফ, যে তারা তার সঙ্গে একটা আলাপ আলোচনা করতে পারেন। অনেক সময় অনেকে দূতাবাসের জন্যও আপনার উপকারী হন। একজন সচিব বা একজন মন্ত্রী গিয়ে যদি দূতাবাসের অবস্থা দেখেন এবং কোন কোন ক্ষেত্রে সংস্কার করা প্রয়োজন, অথবা কোন কোন ক্ষেত্রে আপনার ইভেন আর্থিক বরাদ্দ বেশি দেওয়া প্রয়োজন, যদি তারা মনে করেন, তারা ঢাকায় এসে তো সেই দূতাবাসের পক্ষে ওকালতিও করতে পারেন। হ্যাঁ, এইটা এক ধরনের ব্লেসিংসও মনে করা যায়। হ্যাঁ, কিন্তু স্বাভাবিকভাবেই যেখানে আপনার এই প্রোটোকলের চাহিদা খুব বেশি, সেইখানে হয়তো এটা ব্লেসিংস নাও হতে পারে। কিন্তু অন্যান্য দূতাবাসের ক্ষেত্রে ইটস ফাইন। আপনার একজন গেস্ট, আপনার বাসাতে একজন গেস্ট আসলেও তো আপনি খুশি হন। ধরেন ঢাকাতে আপনার বাসাতে একজন গেস্ট আসলো, আপনি খুশি হন। আপনি হয়তো নিজে সময় পান না, আমার ওয়ার্কিং টাইমে আসলে অবশ্যই আমি খুশি হই না। হ্যাঁ, অনেক সময় নাও হতে পারেন। এইটা সীমাবদ্ধতা কোনো কোনো ক্ষেত্রে থাকে, একেবারে থাকে না তা না। কিন্তু এটা বাংলাদেশের মানুষ, আমরা এইটুকু অ্যাডজাস্ট করে আমাদের চলতে হয়। তারা কি কখনো ডিপ্লোম্যাটদেরকে গিয়ে বিরক্ত করে? না, বিরক্ত না। আপনি যেটা প্রথমে ইঙ্গিত করলেন, আনওয়ান্টেড এরকম অনেক কিছু তো হতেই পারে। এইটা আপনার লাইক তিনি শপিং করছেন, আপনি কোন একজন কূটনীতিক মিশনের কর্মকর্তা তার পেছনে শপিং ব্যাগ নিয়ে ঘুরছে, এরকম যদি দেখে থাকেন আপনি, এগুলি অনভিপ্রেত আর কি। তাহলে আমি দেখে থাকি না, এটা হয়ে থাকে, মানে হয়ে থাকতে পারে বা হয়ে থাকে। আমার জীবদ্দশায় যদি বলেন, আমি দেখেছি। কিন্তু এটা আপনার রুটিন না আর কি। ডেফিনেটলি এটা ব্যতিক্রম হিসেবেই দেখতে হবে। হ্যাঁ, কিন্তু একটা উদাহরণ শুনতে পারি এরকম কোনো, মানে আমি কি উদাহরণ আপনি দেখেছেন এরকম কোনো উদাহরণ? হ্যাঁ, আমি বললাম তো যে কোনো একজন মন্ত্রীর ব্যাগ আরেকজন ক্যারি করছে, যার হয়তো ক্যারি না করলেও হতো। হ্যাঁ, সেরকম ঘটনা একাধিক দেখা হয়েছে। ক্যারি করে নাই, এজন্য চাকরি চলে গেছে বা ঢাকায়। আমরা পরবর্তী পর্বে যেতে চাই। আমাদের মিশন সম্পর্কে আমরা কথা বলছিলাম। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি জানি না এটা কত শতাংশ মানুষ বুঝতে পারছে যে এটা গুরুত্বপূর্ণ। এটাও একটা বড় প্রসঙ্গ। আমরা একটু ব্যাকগ্রাউন্ড টানতে হয়। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বে আসলো, তখন আমাদের একজন ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা হলো বিশেষ আমন্ত্রণ জানিয়ে, উপদেষ্টা পদমর্যাদা দিয়ে, রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি। তিনি আসলেন এবং আমরা একটা আশা এবং সে তার মনে হয় 8 থেকে 9 মাসের পর, আমি এক্স্যাক্ট টাইম মনে করতে পারছি না, বিমস্টেকের সম্মেলনের সাইডলাইন একটা বৈঠকে তিনি মিয়ানমার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন এবং বলেন যে আগামী বছরের মধ্যেই 2.5 লাখ সম্ভবত, আমি এক্স্যাক্ট বলতে পারছি না, একটা সংখ্যা রোহিঙ্গা নাগরিকদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এরপর আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জাতিসংঘ মহাসচিব, প্রতি বছর কোনো একটা রিফিউজি ক্যাম্পে গিয়ে ইফতার করেন রিফিউজিদের সঙ্গে। এটা জাতিসংঘের একটা রুটিন ওয়ার্ক। তো ভাগ্যক্রমে সে বছর তিনিও এসেছেন। জাতিসংঘ মহাসচিবের কথা বলছি, অ্যান্টোনিও গুতেরেস। তাকে সামনে রেখে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে আগামী ঈদ যেন তোমরা মিয়ানমারে গিয়ে করতে পারো, তাহলে সেই স্বপ্নটা আমরা দেখছি। আমি ব্যাকগ্রাউন্ডটা টানলাম এই জন্য যে এইটার গুরুত্বটা সব সরকারই দিয়েছে, কিন্তু গুরুত্বটা দিতে গিয়ে তারা কতটা সফলভাবে দিতে পেরেছে, এটার একটা বিষয় যে আপনাকে শুনি, আসলে আমরা এটা সঠিকভাবে ডিল করতে পারছি কি না, রোহিঙ্গা ক্রাইসিসটা। নাকি আবারও শুনবো যে আগামী রোজার ঈদে অনেকেই চলে যাবে, কিন্তু দেখছে যে কোরবানি ঈদেও খুব একটা সন্তুষ্ট করতে পারবো না, আমরা পারছি না। কিন্তু বিষয়টা অত্যন্ত জটিল এবং অত্যন্ত বড়। অল্প পরিসরে আপনার সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা করা খুব ডিফিকাল্ট হবে, কেননা এতে আপনার মিস ইনফরমেশন বা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা বেশি। তবে না, আমি সারাদিন এটা নিয়ে কথা বলতে পারবো না, বাট আমি তো প্রথমেই বললাম যে এই মিয়ানমার থেকে যে শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে, এটা আমি আমার ধারণা বলছি 2017-তে। 2017-র আগেও তো আপনার মিয়ানমারের শরণার্থীরা 1977, 1979, 1990 বিভিন্ন সময়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছে, এবং তারপর আপনার মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিভাবে এই শরণার্থীরা
ফেরত যেতে পারে। একটা সময় আপনার 2.5 লাখের মতো শরণার্থী ছিল, এটা 1990-এর কথা বলছি। তখন মিয়ানমারের সঙ্গে একটা চুক্তি হয় এবং সেই চুক্তির অধীনে পালাক্রমে বাংলাদেশ থেকে শরণার্থী তারা ফেরত নেওয়া শুরু করে এবং 2000 সালে এসে ধরেন 2000 সালে এসে তখন মিয়ানমার শরণার্থী 26,000-এর মতো ছিল এবং এই 26,000-এর মধ্যে 20,000 মিয়ানমার নিতে সম্মত ছিল আর 6,000-এর মতো ছিল যেটা মিয়ানমার মানে তখনও নিশ্চিত করে নাই যে এটা তাদের ন্যাশনাল বা তাদেরকে তারা ফেরত নিয়ে যাবে। এরকম একটা পর্যায়ে হঠাৎ করে 2017-তে এই বিশাল সংখ্যক, এখন তো বলা হয় 12-13 লাখ, হয়তো তার চেয়েও বেশি হতে পারে, বাংলাদেশে আপনার মিয়ানমার থেকে শরণার্থী আশ্রয় নিয়েছে। এখন এইটা অনেকের কাছে অপ্রিয় লাগতে পারে, কিন্তু এই ধরনের ঘটনা যখন ঘটে, এই লাখ লাখ শরণার্থী যখন একটা দেশ থেকে আরেকটা দেশে প্রবেশ করে, আমি মানে এটা অনুমান থেকে বলছি অথবা টেক্সট বই থেকে বলছি যে এই ধরনের ক্ষেত্রে যে দেশে অনুপ্রবেশ করলো সেই দেশের কোনো না কোনো রকম সম্মতি ছাড়া, মানে কনসেন্ট ছাড়া, না কোনো না কোনো রকমের, হ্যাঁ সম্মতি, এটা ঠিক কোন ভাষায় বলবো আমি জানি না, বাট কোনো না কোনো রকম সম্মতি ছাড়া প্রবেশ করার সুযোগ নাই। এটা হলো আমার একদম টেক্সট বইয়ের কথা আর কি, এবং আমার অনুমানের কথা। আমি 2017-তে দেশের বাইরে ছিলাম, সো দেশের ভেতরের বাস্তবতা আমি অতটা জানি না, বাট আমি দেখেছি যে সেই সময় শরণার্থীরা যখন নদীর ওই পারে, নাফ নদীর ওই পারে সমবেত হচ্ছিল এবং মিয়ানমারের মধ্যে তাদেরকে আপনার নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, ক্ষেত্রবিশেষে হত্যা করা হচ্ছে, এই ধরনের অভিযোগ যখন আসছিল, তখন বাংলাদেশে বিরোধী দল যারা ছিল তারাও সরকারের সমালোচনা করছিল যে কেন তাদেরকে, এই শরণার্থীদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এরপর একটা সময় একটু ছোট করে একটু জেনে রাখতে চাই যে এটা কি সরকারই চাচ্ছিল যে তারাই প্রেশারটা ক্রিয়েট করুক ফিল্ডে? না, আমি বলি তারপরে সরকারের দিক থেকে কিছুটা শৈথিল্য দেখা গেল এবং তারা পালাক্রমে আপনার নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসা শুরু করলো। সেখানে তখন UNHCR-কে ইনভলভ করা হলো, তারা অ্যাটলিস্ট যাতে একটা করতে পারে, কাউন্ট করতে পারে কতজন আসলো না আসলো, একটা টেস্টিং তালিকা হলো, অর্থাৎ রেকর্ড করা শুরু হলো। এবং এর আগে আবার দেখা গেছে যে কেউ কেউ নদী পথে, সমুদ্র পথে আপনার নিরাপদ আশ্রয়ে যেতে গিয়ে নৌকা ডুবে মারা গেছে। আমার কাছে এখন মনে হয় যে এই সমস্ত কিছু অর্কেস্ট্রেট করে তৈরি করা হয়েছে যাতে এই বিরাট সংখ্যক মিয়ানমার নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। অর্থাৎ আপনার ওই যে সংবাদগুলো আমরা পেয়েছি যে মিয়ানমারের ওখানে নিপীড়ন চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে এবং মানুষের জীবন আপনার নিরাপত্তাহীন অবস্থায় পৌঁছে গেছে, আমার ধারণা সেইটাও অর্কেস্ট্রেটেড নিউজ। ডেফিনেটলি ওই ধরনের ঘটনা ঘটেছে, যতটুকু ঘটেছে তার চাইতে বেশি এটাকে ফ্লেয়ার আপ করা হয়েছে কেবলমাত্র যাতে এই শরণার্থীগুলোকে বাংলাদেশ গ্রহণ করে। এবং একইভাবে সরকার এবং বিরোধী দল, অর্থাৎ বাংলাদেশে যারা রাজনৈতিক দল যারা আছে, তাদেরও প্রত্যেকে বুঝে হোক না বুঝে হোক এই ধরনের একটা ষড়যন্ত্রও বলতে পারেন, অথবা এই ধরনের একটা পরিকল্পনার তারা অংশ হয়ে গেছে যে রোহিঙ্গাদেরকে আমরা এখানে আশ্রয় দিয়েছি। আর এই যে আমি এখন যে শব্দটা ব্যবহার করলাম রোহিঙ্গা, আমাদের বরাবর বলা উচিত যে এরা মিয়ানমার শরণার্থী। আমি যখনই রোহিঙ্গা শব্দটা ব্যবহার করি তখনই কিন্তু আমি ওই জনগোষ্ঠীকে একটা
আলাদাভাবে আইডেন্টিফাই করছি, এবং এইটা কিন্তু মিয়ানমার সরকারকে সহযোগিতা করছে। কারণ মিয়ানমার সরকারের একটা সিটিজেনশিপ অ্যাক্ট আছে, সেইখানে আপনার যে এথনিক গ্রুপ আছে এগুলোর নাম লেখা আছে, লিস্টেড আছে, হ্যাঁ, 135টা না 37টা কয়টা আছে এরকম। সেইখানে এই রোহিঙ্গা নামটা নাই। সুতরাং আপনি যখনই এমন একটা নাম ব্যবহার করেন এই জনগোষ্ঠীকে পরিচয় করানোর জন্য, তখনই মিয়ানমারের জন্য বলা সহজ হয় যে এরা আমার জনগোষ্ঠী না আর কি। হ্যাঁ, এক। দ্বিতীয় বলি, এই যে আপনার বাকি আচার আচরণ যেগুলো আপনি করলেন, অর্থাৎ তাদেরকে আপনি এই পারে নিয়ে আসলেন, ইউএনএইচসিআরকে এনগেজড করলেন, আপনার জায়গা দিলেন, আপনার সম্পদ তাদের পেছনে ব্যয় করলেন, তাদের জন্য আবার আলাদা একটা দ্বীপে আপনি ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুললেন, এই সব কিছুতে মনে হয় যে আপনি তাদেরকে জামাই আদর করছেন। এটা শুনতে খুব খারাপ শোনায়, কেননা এই মানুষগুলো নিগৃহীত, অসহায়, তারা হয়তো বা প্রাণভয়েই অথবা ভালো জীবনের আশায় এই পারে এসেছেন। সুতরাং তাদেরকে আমি এত বাজেভাবে এখন শব্দ ব্যবহার করে বলতে পারি না, কিন্তু বললাম হলো বোঝার সুবিধার জন্য যে সেই রকম ক্ষেত্রে যারা আপনার এখনও মিয়ানমারের ভেতরে আছে তারাও উজ্জীবিত হবে এই পারে চলে আসার জন্য। এই পারে চলে এসে তারা কিন্তু ভালো নাই, তাদেরকে ক্যাম্পের মধ্যে থাকতে হয়, শরণার্থী হিসাবে থাকতে হচ্ছে, স্বাস্থ্য সুবিধা সীমিত, শিক্ষা সুবিধা সীমিত, অনেক রকম নাগরিক সুবিধা তাদের নাই, কিন্তু তারপরও তারা এই পারে থাকছে। তো এইখানে আপনার এই থাকার পেছনে কেবলমাত্র সম্পূর্ণভাবে যে এটা তাদের নিজেদের ইচ্ছায় থাকছে সেরকম আমার মনে হয় না। এইখানে অন্য অনেক ফ্যাক্টর হয়তোবা কাজ করছে। যেমন বাইরে থেকে কেউ তাদেরকে ফোর্স করছে এখানে থাকার জন্য, তাদেরকে কেউ ফোর্স করছে ওই পারে না যাওয়ার জন্য, তাদেরকে কেউ ভুল বলছে, ভুল শেখাচ্ছে, ভুল বুঝাচ্ছে যে তারা এই পারে সেফ এবং এই পারেই তাদেরকে থাকতে হবে। অনেক রকম হতে পারে। এই যে তাদেরকে কেউ কেউ কারা কারা হতে পারে? অনেকেই হতে পারে, এইগুলো তো সব অনুমান। এবং আপনার ওই জনগোষ্ঠীর মধ্যে আপনার মিলিটেন্ট গ্রুপও আছে, অনেকগুলো মিলিটেন্ট গ্রুপ আছে, তাদের বিভিন্ন নামে তাদের পরিচয়। তো তারাও উদ্বুদ্ধ করে, কারণ এই জনগোষ্ঠীকে তারা পণ হিসাবে ব্যবহার করতেছে। এবং এটা আপনিও বুঝতে পারেন যে আপনার পেছনে 100 লোক থাকলে তখন আপনি তাদেরকে কিভাবে ব্যবহার করতে পারেন, যাচ্ছে তাইভাবে ব্যবহার করতে পারেন, এবং আপনার শক্তি তখন ওই 100 জনের শক্তি আপনার শক্তি হয়। তো ওইখানেও তাই আছে, ওইখানেও ইন্টারেস্টেড গ্রুপ তৈরি হয়ে গেছে, তারা চায় এই শরণার্থীদের উপরে ভর করে ব্যবসা করতে। আপনি মিয়ানমারে দায়িত্ব পালন করেছেন, ওখানকার যে এনভায়রনমেন্টটা এটা আপনি খুব ভালোভাবে বোঝেন, ওদের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এবং ওদের পলিটিক্যাল থটস সঙ্গে আপনার একটা সিমিলারিটি বলতে আপনার জানাশোনা আছে। আমি কি আসলে এটা জানতে পারি যে আদৌ কি তারা ফিরবে কিনা বা তাদেরকে ফেরানো যাবে কিনা? ঠিক আছে, আমি ওখানে ধরেন 3 বছর ছিলাম, সো 3 বছরে সেই সমাজের কিছুটা বুঝতে পারি, কিন্তু যদি বলি যে একেবারে পুরোটাই বুঝি সেটা ভুল বলা হবে, খুবই ভুল বলা হবে। তবে কয়েকটা মৌলিক বিষয় আপনাকে আমি বলতে, মিয়ানমারে পোস্টিং না করলেও বলা যায়, বাট যে মিয়ানমার নিয়ে স্টাডি করে সেইটা বলতে পারবে যে মিয়ানমার কিন্তু বরাবরই স্বাধীনতার পর থেকেই তারা একই রকম একটা রাষ্ট্র আছে। কীরকম রাষ্ট্র? সেখানে আপনার বামার একটা জনগোষ্ঠী আছে, এথনিক গ্রুপ বামার। এই জনগোষ্ঠীটাই আপনার সেখানে মেজরিটি জনগোষ্ঠী। হ্যাঁ, হয়তো 70% জনগোষ্ঠী, সমগ্র মিয়ানমারের 70%ই হলো বামার জনগোষ্ঠী। এদেরকে কলোকুয়ালি আপনার অনেক সময় বার্মিজও বলা হয় আর কি। হ্যাঁ, এরা আপনার সেন্ট্রালি থাকে। মিয়ানমারে তো আপনার 12টা না 13টা যেন স্টেট, হ্যাঁ, রাজ্য। তো এরা আপনার 6টা রাজ্যকে তারা স্টেট বলে, 6টাকে তারা ডিভিশন বলে, এবং এই 12টা মিলে তারা ইউনিয়ন অফ মিয়ানমার। হ্যাঁ, তার মানে এটা কিন্তু বিভিন্ন রাজ্যের একটা ইউনিয়ন।
এই ইউনিয়নটা বরাবরই খুবই লুজ ইউনিয়ন ছিল, বরাবরই স্বাধীনতার পর থেকে এই এখন পর্যন্ত এই ইউনিয়নটা খুবই লুজ। এখন ডিভিশন কোনগুলোকে বলে? ডিভিশন বলে হলো যেগুলোতে এই যে বামার রেস যারা, ওরা যেগুলোতে মেজরিটি, সেগুলো হলো ডিভিশন। হ্যাঁ, যেমন ইয়াঙ্গুন ডিভিশন, মান্ডালি ডিভিশন। এবং এইগুলো দেখবেন যে আপনি মিয়ানমার তো আপনার নর্থ সাউথে লম্বা, উত্তর দক্ষিণের লম্বা। এই আপনার আমার জনগোষ্ঠীটা হলো একেবারে মাঝামাঝিতে থাকে, মাঝামাঝিতে থাকে। লেফটে এবং রাইটে যারা আছে এগুলো হলো স্টেট, তার মানে এথনিক গ্রুপগুলো এই স্টেটগুলোতে থাকে। হ্যাঁ, যেমন আরাকান স্টেট, এখানে আপনার আরাকানিজরা থাকে। হ্যাঁ, এরকম আপনার কাচিন স্টেট আছে যেখানে কাচিন জনগোষ্ঠী থাকে। হ্যাঁ, তো এই ডাইনামিক্সটা বুঝতে হবে। সো দেশটা যেহেতু মেজরিটি হলো বামার, মিলিটারি বলেন, ব্যুরোক্রেসি বলেন, পলিটিক্যাল পার্টি বলেন, প্রধানত তারা এই বামারদের দ্বারা নিয়ন্ত্রিত বা বার্মিজদের দ্বারা নিয়ন্ত্রিত। আমি কি কিছুটা ওই পাকিস্তানের পাঞ্জাবি মানুষের সঙ্গে তুলনা করতে পারি? জিনিসটা ওরকমই অনেকটা, কিন্তু পাঞ্জাব ধরেন সেন্ট্রালি, আর এটা হলো এলঙ্গেটেড। মানে প্রভাবকের জায়গাটা যদি হিসেব করি, হ্যাঁ, আরেকটু পার্থক্য আছে, সেটা হলো যে অন্য যারা আছে সেই মিয়ানমারের টপোগ্রাফিটা একটু ডিফারেন্ট। মিয়ানমারে হলো আপনার দুই দিকেই ওই যে নর্থ সাউথ লম্বা, তো পূর্ব পশ্চিম দুদিকেই কিন্তু মোটামুটি পাহাড়ি এলাকা। মাঝখানে আপনার ওই প্লেইন ল্যান্ড, যেটা আপনার ইরাবতী নদী, কালাদান নদী এগুলো গেছে, সেটা প্লেইন ল্যান্ড। কিন্তু একই সঙ্গে আপনার নর্থ সাউথে বিশাল লম্বা একটা আরাকান পর্বতমালা আছে। এই পর্বতমালা দিয়ে মিয়ানমার কিন্তু আবার দুই ভাগে, এক বিবেচনায় দুই ভাগে বিভক্ত, এটাও বলতে পারেন। তো এথনিক গ্রুপগুলো যেখানে মেজরিটি, সেখানকার অনেকটুকু আপনার হলো হিলি এরিয়া, পার্বত্য এলাকা। যে কারণেই আপনার মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের পক্ষে ওই হিলি এরিয়াগুলি বা এথনিক এরিয়াগুলোতে ওইভাবে শাসন ব্যবস্থা আপনার আরোপ করা সম্ভব হয় না। সম্ভব হয় না বলে ওই এথনিক গ্রুপগুলি অনেকটুকু আপনার স্বায়ত্তশাসন ভোগ করে বা স্বাধীনতা ভোগ করে। এইটা একেবারে সেই স্বাধীনতা মানে 47-46 ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এটা বহাল আছে। এবং একটা সময় মানে 90-র পরে যখন সামরিক সরকার মানে কু হলো, অং সান সুচির বিরুদ্ধে ওই যে কু হয়ে 1990-তে যখন সামরিক সরকার আসলো, সেই সরকার তখন এথনিক গ্রুপদের মধ্যে অনেকে আছে আপনার ড্রাগ ব্যবসা ট্যাবসা করতো, অনেকের কাছে আর্মস ছিল, হ্যাঁ এখনও আছে, অনেকের কাছে আর্মস ছিল। তো আর্মস থাকার কারণে ওরা লোকালি টোল আদায় করত এবং কেন্দ্রীয় সরকারের খুব একটা নিয়ন্ত্রণ ছিল না। তো তখন সেই 90-র আপনার মিলিটারি গভর্নমেন্ট তখন একটা সাধারণ ক্ষমা টাইপের ঘোষণা করে এবং বলা হয় যে যে কোনো এথনিক গ্রুপ এসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করতে পারে এবং যে যেভাবে পারে তখন চুক্তি করে নিয়েছে। এই যে আমরা যাদেরকে এই রোহিঙ্গা জনগোষ্ঠী বলি, এরা কিন্তু তখন ওই চুক্তিটা করে নাই, অথবা সরকারের সঙ্গে কোনো কারণে এদের বনিবনা হয় নাই, কারেনদের সঙ্গে হয় নাই। 1990 থেকে শুরু হয় আর কি এই নেগোসিয়েশনটা। এক এক সময় এক একটা গ্রুপ করে। আপনার 17টা গ্রুপ আপনার সরকারের সঙ্গে চুক্তি করে, এক একজন এক একভাবে চুক্তি করে। তো চুক্তি করার কারণে কারো কারো এমন হয়েছে যে সে পুরো স্বায়ত্তশাসন পেয়েছে। যেমন কোকাং একটা এরিয়া আছে, সেখানে ওয়া গোষ্ঠী, তারা আপনার টোটাল স্বায়ত্তশাসন পেয়েছে। তাদের নিজেদের আর্মি ছিল, নিজেদের কারেন্সি ছিল, নিজেদের ট্যাক্স সিস্টেম ছিল। তো যে যেভাবে পারে সুযোগ সুবিধা নিয়েছে সরকারের সঙ্গে, এবং এগুলো শান্তি চুক্তি ছিল। এই জনগোষ্ঠীটা, রোহিঙ্গা জনগোষ্ঠী, তারা যে কোনো কারণেই হোক এই শান্তি চুক্তিতে সামিল হয়নি। তো না হওয়ার কারণে তখন থেকে এখন পর্যন্ত এই জনগোষ্ঠীর সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা আপনার টানাপোড়েন চলছে। কোনো কোনো সময় আপনার এই জনগোষ্ঠীর কোনো কোনো অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলিটেন্ট অর্থাৎ আর্মড হয়ে সংগ্রামের চেষ্টা করেছে, সবাই না, কেউ কেউ। সরি, তাদের অধিকার আদায়,
এখন এই অধিকার আদায় স্বায়ত্তশাসনে হতে পারে, স্বাধীনতায় হতে পারে, যেভাবেই হোক তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আর এইটা নাথিং রং ইন মিয়ানমার, এই কারণে বলছি যে আমি তো বললাম মিয়ানমারের এন্টায়ার আপনার এথনিক কমিউনিটিগুলোই এরকম, এদের মধ্যে অনেক আপনার মিলিটেন্ট গ্রুপ বা আর্মড গ্রুপ আছে। তো ঠিক আছে, এইটা ধরেন সাধারণভাবে এটা বললাম। আরাকানিরা আর্মড ছিল না, এরা খুবই রিসেন্টলি আপনার আর্মড হয়েছে, হ্যাঁ, এবং খুবই ছোট, খুবই ক্ষুদ্র অবস্থায় ছিল। এখন হয়তো বা তাদের কলেবর বেড়েছে, কিন্তু একটা সময় ছিল আপনার ইভেন 2000 আরাকান আর্মির সদস্য 2000ও ছিল না। কিন্তু তাদের সঙ্গে অন্য দুটো গ্রুপের আপনার একটা অ্যালায়েন্স হয়েছিল। সেই অ্যালায়েন্স হওয়ার কারণে দে বিকেম পাওয়ারফুল। এবং যেহেতু আপনার বর্তমান কেন্দ্রীয় সরকার এখন তো নির্বাচিত হয়ে এসেছেন, বাট তার ইমিডিয়েট নির্বাচনের ঠিক ইমিডিয়েট আগে জানুয়ারিতে নির্বাচন হয়েছে, তার আগ পর্যন্ত এটা একটা সামরিক সরকার ছিল। তো সামরিক সরকারকে আবার এর আগের বেসামরিক সরকার স্বীকৃতি দেয় নাই। আগের বেসামরিক সরকারও এখন অন্য একটা নামে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নামে বহাল আছে। তারা দেশের বাইরে থাকে, তাদেরকে কেউ কেউ সমর্থন দিয়ে যাচ্ছে, অনেকগুলো দেশ তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। আবার এই সরকারকেও আপনার কোনো কোনো দেশ সমর্থন দিয়ে যাচ্ছে, যেমন আসিয়ান এবং এই অঞ্চলে তাদের সমর্থন বহাল আছে। তো বাংলাদেশের আপনার এই দ্বিপাক্ষিক সমস্যা যদি বা শরণার্থী সমস্যা যদি সমাধান করতে হয়, যদি আমার মত দেই, তাহলে আমি বলবো যে এটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপনার আলাপ আলোচনা করতে হবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন তিনি বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি ব্যাংককে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে যে সমস্ত কথাবার্তা হয়েছে এবং যেটা পরবর্তীতে তিনি বলেছেন যে কয়েক লাখ লোককে তারা ফেরত নিতে সম্মত হয়েছে, এই সম্মত কিন্তু তারা বহু আগে হয়েছিল। একেবারে এইটা সম্মত 2019-এর দিকেই তারা সম্মত হয়েছিল। ওই একই জিনিস, ওই একই কথাই আবার বলেছে, যেটা হয়তো আমাদের কাছে পৌঁছতে পৌঁছতে আর কি মিস ইন্টারপ্রিটেড হইতে হইতে এইভাবে এসছে যে তারা এমন মনে হয়েছে যে তারা আগামীকালই নিয়ে নিবে 2-2.5 লাখ লোক, কিন্তু জিনিসটা সেরকম না আর কি। বাংলাদেশ থেকে তালিকা দেওয়া হয়েছে এবং তালিকা তারা ভেরিফাই করবে। এখন পর্যন্ত ওই ভেরিফিকেশন তাদের সম্পন্ন হয় নাই, হ্যাঁ, এবং তারা আপনার শর্তহীনভাবে এখন পর্যন্ত জানায় নাই যে তারা 1টা 2টা বা 1 লাখ 2 লাখ লোকরে নেওয়ার জন্য আগামীকাল থেকেই বা আজকে থেকেই প্রস্তুত। এখন আপনার প্রশ্ন ছিল যে তারা ফিরে যাবে কিনা। তারা ফিরে যাবে কি যাবে না, এটা আপনার মানে বাংলাদেশের কূটনীতির উপরে নির্ভর করছে। আপনি কূটনীতিতে কতটা সক্ষম তার উপরে নির্ভর করছে। আপনি দেখেন 1971 সাল থেকে এইখানে কিন্তু অনেক শরণার্থী রয়ে গেছে, যাদেরকে আমরা বিহারি বলি। অনেকে আছে যারা নিজেদেরকে পাকিস্তানি বলে দাবি করে এবং পাকিস্তান ফেরত যেতে চেয়েছে, বহুবার চেষ্টা করা হয়েছে। আমরা আজ পর্যন্ত কিন্তু একজনকেও ফেরত পাঠাতে পারিনি। বরঞ্চ আমাদের আদালত রায় দিয়েছে যে যারা পরবর্তীতে এখানে জন্মগ্রহণ করেছে তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার জন্য। তো এই সমস্ত যদি বিচার বিবেচনা করেন, তাহলে আমরা শরণার্থী সমস্যা মোকাবেলায় খুব সফল না। কিন্তু মিয়ানমারে কিন্তু আমরা একবার সফল হয়েছি, সেটা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই। এই জন্যই আমি বলি যে আমাদেরকে এটা দ্বিপাক্ষিকভাবেই সমস্যাটার সমাধানের চেষ্টা করা উচিত ছিল। আমরা দ্বিপাক্ষিকভাবে করেছি, কিন্তু একই সঙ্গে আমরা এইটা মাল্টিল্যাটারালি এইটার সমাধান করার চেষ্টা করেছি। জাতিসংঘে যখন এই বিষয়টা আলোচিত হয়েছে, বাংলাদেশ সেখানে একটা স্পষ্ট ভূমিকা নিয়েছে, যেটা মিয়ানমারের সরকারের বিরুদ্ধে গেছে। সেই হিসাবে মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু বৈরী হয়েছে। তো একটা দেশের সঙ্গে আপনি সম্পর্ক বৈরী করলে তখন কিন্তু খুবই ডিফিকাল্ট সেই দেশের সঙ্গে কোনো একটা আলোচনার মাধ্যমে এত বড় একটা জটিল বিষয় সমাধান করা। সুতরাং আমাদের কোনোভাবেই সেই দেশের সরকারের সঙ্গে সম্পর্কটা বৈরী করা উচিত হয় নাই। আমাদের নিজেদের স্বার্থেই উচিত ছিল সেই সরকারের সঙ্গে সম্পর্ক উন্নত করা। আমি এখনও মনে করি
যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত না করে এই সমস্যার সমাধান কোনোভাবে করা যাবে না। এখন আপনি বলতে পারেন যে তারা যদি শরণার্থীদেরকে নাই নিতে চায় তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নত হবে? কারণ এটার দায় কিন্তু আপনার উপর পড়ে এই কারণে যে আপনার শরণার্থীগুলো তো আপনার কাছে, এবং শরণার্থীগুলো ফিরিয়ে দেওয়ার কাজটা আপনার, মানে ফিরিয়ে দেওয়ার কাজ বলতে বোঝাচ্ছি যে হ্যাঁ আপনার ঘাড়ে এসে পড়েছে, সুতরাং আপনি যত দ্রুত পারেন তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। মিয়ানমারের সঙ্গে সম্পর্ক অনেকভাবে ভালো করা যায়। এখন এইটা আমার বলার কিছু না, এটা হলো যারা মিয়ানমারের সঙ্গে সম্পর্কটা দেখছেন তারা অনেক পথ বের করতে পারবেন। যেমন ধরেন আপনি মিয়ানমারের কাছে আপনার কনফিডেন্স বিল্ড করতে হবে, এটা হলো প্রথম কাজ। মিয়ানমার যেন আপনাকে বিশ্বাস করে, আপনি যেন মিয়ানমারের কাছে প্রমাণ করতে পারেন যে এই শরণার্থীদেরকে আপনি ওয়েলকাম করে আনেননি, এবং এই শরণার্থীদেরকে রাখার ক্ষেত্রে আপনার কোনো বেনিফিট নাই। সুতরাং আপনি নিজে থেকেই চান এই শরণার্থীরা চলে যাক, হ্যাঁ, এবং মিয়ানমারে গিয়ে তারা থাকুক, এই আর। কিন্তু আপনি যদি এখানে শর্ত জুড়ে দেন, যেহেতু আপনি একটা মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনের অংশ হয়েছেন, এখানে ইউএনএইচসিআরকে ইনভলভ করেছেন, আইওএমকে ইনভলভ করেছেন, ইউএনকে ইনভলভ করেছেন, সুতরাং এখানে আপনার মাল্টিল্যাটারাল হলে মুশকিলটা কি, তখন আপনাকে অনেকগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। এখন আপনি নিজে সাফার্ড কান্ট্রি হয়ে যদি সেই স্ট্যান্ডার্ডের কথা নিজে বলেন তাহলে তো আপনার রিপ্যাট্রিয়েশন দেরি হবে, খুবই স্বাভাবিক। আপনার স্বার্থটা কি হওয়া উচিত? আপনার স্বার্থ হওয়া উচিত ইন এনি কস্ট রিপ্যাট্রিয়েশন। এখন তো এই ইউএনের প্রতিটা এই স্ট্যান্ডার্ডের কথা তোলা বাংলাদেশের কাজ না। এখন তো ইউএনের প্রতিটা অর্গানকে আমরা ইনক্লুড করে ফেলেছি, জি, বাদ দেওয়া তো এখন সম্ভব না। তো এখন তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, যে কথাটা ইউএন বলবে ইউএন বলুক, যে কথাটা ইউএনএইচসিআর বলবে ইউএনএইচসিআর বলুক, যে কথাটা পশ্চিমা দেশ বলবে পশ্চিমা দেশ বলুক, আপনার কথা তো ওইটা হতে পারে না। আপনি মিয়ানমারকে কোনো শর্ত জুড়ে দিতে পারেন না যে তাদের ফিরে যাওয়ার মতো তুমি পরিস্থিতি তৈরি করো, তারপর আমি তাদেরকে ফেরত পাঠাবো, এই কথা আপনি বলতে পারেন না। এই কথাটা তো সরাসরি মানে ইন্ডিকেট করে যে আমি তার এই মানুষগুলোর নিরাপত্তা নিয়ে আমার দেশের মানুষের সমান চিন্তিত, আমি উদ্বিগ্ন, রাইট। এবং এটা আমার দেশের মানুষের সমান, আমার দেশের মানুষের নিরাপত্তা যেমন আমার কনসার্ন, একইভাবে তাদের নিরাপত্তা আমি কনসার্ন। আপনি একদিন সাক্ষাৎকার শেষে আনফিস সাঈদ আমার সঙ্গে বলছিলেন যে আমরা আমাদের আচরণে অনেকভাবে প্রমাণ করেছি যে তারা আসলে হয়তো আমাদের লোক, যে কারো এই সন্দেহটা করার সুযোগ থাকে। আমরা রোহিঙ্গা বিষয়ে একদিন সো ওই কনফিডেন্সটা আপনার মিয়ানমার সরকারের কাছে আপনার পৌঁছাতে হবে যে বাংলাদেশ এই প্রসেসের মধ্যে 2017 হোক, 18 হোক, 19 হোক, কিংবা এই অন্তর্বর্তী সরকারের সময়ই হোক, যে সমস্ত শরণার্থীটা এসেছে, এইটা শরণার্থী আনার পেছনে যদি আমাদের কোনো দায় থেকেও থাকে সেটার জন্য দায়টা স্বীকার করতে হবে, কিন্তু বলতে হবে যে আপনি এখন আপনাকে কারেক্ট করতে চান, এটা স্বীকার করতে হবে। আমরা আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই। রোহিঙ্গা বিষয়ে আমরা হয়তো আরও একদিন শুধুমাত্র রোহিঙ্গা নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাবো অবশ্যই। সেটা হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে একই সঙ্গে 2-3টে দ্বিপাক্ষিক চুক্তিতে আছে যেগুলো একটার সঙ্গে আরেকটা সরাসরি কনফ্লিক্ট করছে। লাইক আমি যদি বলি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্রেড এগ্রিমেন্ট, সেখানে যে নিরাপত্তা এবং ডিফেন্সের বিষয়গুলো আছে, আবার জাস্ট নির্বাচিত প্রধানমন্ত্রী যখন চায়না গেলেন তখন সেখানে যে এমওইউগুলো স্বাক্ষরিত হয়েছে, সেখানে যে বিষয়গুলো আছে, আমি একজন সাংবাদিক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এই দুটার যে কোনো একটা হতে পারে, দুইটা একসঙ্গে হতে পারে না। আপনার কাছে কোথাও এরকম মনে হয়েছে কি? না, আমার কাছে এরকম মনে হয় নাই, কারণ কূটনীতিতে এরকম হতে পারে, আপনি মুখে একটা বলবেন কাজে আরেকটা করবেন, এরকম হতে পারে। এটা কারণ কি, আপনি আপনার যে কোনো কাজ কিভাবে ব্যাখ্যা করেন তার উপর নির্ভর করে। যেমন আমরা একটু আগে উদাহরণ হিসেবে বলছিলাম যে আপনি যাকে শরণার্থী বলছেন, আরেকজন হয়তো প্রমাণ করার চেষ্টা করবে যে এরা শরণার্থী না, এরা আপনারই লোক। হ্যাঁ, তো ঠিক একইভাবে এখন চুক্তি যদি আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হয়েছে আমি সেটা পুরোটা পুঙ্খানুপুঙ্খভাবে এখনো বিচার করে দেখিনি।
সুতরাং আমি পুরোপুরি অথরিটি নিয়ে এই কথাগুলো বলতে পারবো না। কিন্তু আপনার যদি কখনো মনে হয়ে থাকে যে এক দেশের সঙ্গে আপনি যে চুক্তি করলেন, এবং এই ক্ষেত্রে ধরে নেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনি যে চুক্তি করলেন, তাতে এখন আপনি চীনের সঙ্গে আর ওই বিষয়গুলোতে ভিন্ন চুক্তি করতে পারবেন না, এরকম যদি আপনার মনে হয়ে থাকে, তাহলে আমি বলবো যে আপনি যদি মনে করেন যে যে দেশের সঙ্গে চুক্তি করেন না কেন সেইখানে আপনার স্বার্থ পুরোপুরি রক্ষিত হয় নাই, এক হলো আপনি সেটা কারেক্ট করার চেষ্টা করতে পারেন। যে কোনো চুক্তি তো সংশোধন করা যায়, আলাপ আলোচনা করতে পারেন, এবং যে জায়গাগুলোতে আপনার আপত্তি থাকবে অথবা যে জায়গাগুলো আপনি সংশোধন করার প্রয়োজন মনে করবেন সেই জায়গাগুলো নিয়ে কথা বলতে পারেন। এইটা তো দুটো দেশের মধ্যে যখন আপনার আলাপ আলোচনার রাস্তা থাকে তখন তো আপনি সেই রাস্তাটা ব্যবহার করতে পারেন, তো এই আলাপ আলোচনা করতে পারেন। আর দ্বিতীয় হলো, চুক্তি তো আপনার একটা লিখিত কাগজ, এইটা আপনার যে সময়ে চুক্তি করেছেন সেই সময়ের প্রেক্ষাপটে বিচার করার সুযোগ আছে। অর্থাৎ সময় যদি বদলে যায় তখন আপনি সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করার, সময়ের কনটেক্সটে ব্যাখ্যা করার সুযোগ আছে। যেমন আমি বলি ফারাক্কার চুক্তি, আমাদের সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছে ফারাক্কা পানি বন্টন চুক্তি 1996 সালে, এই বছর ডিসেম্বরে এটা শেষ হয়ে যাবে মেয়াদ। এইটা যারা আপনার পানি নিয়ে কথা বলে, বাংলাদেশের নদী কমিশন আছে, তাদের সঙ্গে কথা বললে আপনি জানবেন যে এই চুক্তি হলেও বিভিন্ন সময়ে এই চুক্তির ব্যত্যয় ঘটেছে, প্রধানত ভারতের তরফ থেকে ঘটেছে। এখন এই ব্যত্যয়গুলি কিভাবে ঘটে, কিছু বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই ব্যত্যয় ঘটে। যখন চুক্তিটা করা হয় তখন ধরেন সাধারণভাবে ধরে নেওয়া হয়েছিল যে 70,000 কিউসেকের মতো পানি এখানে আসে এভারেজ। তো 70,000 হলে আপনি 35,000 ভাগ করে নেবেন। বলা হয়েছে যে 70,000 থেকে যদি কম হয় তাহলেও 50-50 করে নেবেন, কারণ 70 থেকে কম। এখন 70 থেকে কতটা কম আপনি যখন চুক্তি করেন তখন অনুমান করেছিলেন যে কত কম হতে পারে? 60 থেকে 50 আসতে পারে। এখন তো শোনা যায় যে সেখানে পানি 10,000 কিউসেক, 12,000 কিউসেক, 15,000 কিউসেক আসে। তো আপনি ভাগাভাগি হলে একজনের ভাগে 5,000 কিউসেক পড়বে। তো সেই ক্ষেত্রে তখন দেখা যায় যে উজানের যে দেশ, ও 5,000-এ তার যেহেতু পোষায় না, সে সেখানে বেশি টেনে ফেলে, এবং বেশি টেনে ফেলে তখন চুক্তির ব্যত্যয় ঘটে। তখন বাংলাদেশের সঙ্গে এগুলো নিয়ে তৈরি হয়, বৈরিতা তৈরি হয়, আলাপ আলোচনা তৈরি হয়, এবং এগুলো নিয়ে এখন যদি নতুন করে এই যে ডিসেম্বরে যখন চুক্তি নবায়ন করতে হবে, আপনি তো ওই আগের চুক্তি আর করতে পারবেন না, যেহেতু এখন আর 70,000 কিউসেক সেখানে নাই, ওই বাস্তবতাই নেই। এখন এই বাস্তবতার নিরিখে আপনাকে হয়তো নতুন করে একটা চুক্তি করতে হবে, এবং ওই একইভাবে 10,000 পাওয়া যায়, 5,000 ভাগ করলাম, তাতে দেখা যাবে যে আপনার এটা তো পানি বন্টন না, ভাগাভাগি না। সো তখন দেখা যাবে যে এটা আপনার পোষাবে না। তখন এই চুক্তির মধ্যে আপনার অন্যান্য অনেক জিনিস নিয়ে আসতে হবে। হ্যাঁ, শুধু নদীর পানি বন্টন না, হয়তো পরিবেশ নিয়ে আসতে হবে, হ্যাঁ, অথবা যৌথভাবে কাজ করা যায় কি না এখানে পানি বাড়ানোর, অথবা আপনার পর্যাপ্ত পানি পাওয়া যায় কি না এখানে একটা ব্যারেজ নির্মাণ করার জন্য। বিভিন্ন রকম পরিকল্পনা তখন আপনার করতে হবে আর কি, এবং এটা এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তো একইভাবে আপনার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বলেন, যার সঙ্গেই চুক্তি বলেন, যদি সময়ের পরিক্রমায় আপনার মনে হয় যে এই চুক্তির কিছু ধারা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, হয় আপনি সেগুলো সংশোধনের চেষ্টা করবেন, অথবা এটার সঙ্গে অ্যাডজাস্ট করে যেখানে যেটুকু পরিবর্তন দরকার সেটুকু আপনার করতে হবে। তাহলে যে ধরনের চুক্তিতে এই মুহূর্তে চায়না এবং বাংলাদেশের সঙ্গে চায়না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ আছে, সেখানে খুব বেশি একটা বড় ধরনের কনফ্লিক্ট দেখছেন না? আমি মনে করি না তেমন কোনো কনফ্লিক্টের জায়গা আছে। একটা হলো কি, বাংলাদেশ তো একটা উন্নয়নশীল দেশ। আপনি যে দেশের সঙ্গে যে চুক্তিই করেন, চুক্তি আসলে সবসময় সমতার ভিত্তিতে হতে হয়। যদি আপনি সমতার ভিত্তিতে কোনো চুক্তি না করেন, চুক্তি লিখিত থাকলেও আপনার একটা অধিকার জন্মায় তখন সেই চুক্তির ব্যত্যয় ঘটানোর কিছুটা ছাড় পাওয়া, ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, সেই সুযোগটা আপনার থাকে। আমরা শেষ একটি বিষয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার
আমরা আরেকটু ব্যাকে যাই, আমরা দেখলাম যে দীর্ঘ 17 বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন একটা সরকার বাংলাদেশে ছিল এবং সেই সরকারের বড় একটা মেয়াদ তারা ভোটে নির্বাচিত হননি, এমন অভিযোগ কিন্তু খুবই গুরুতর এবং এর একটা বাস্তবতাও নিশ্চয়ই আছে। এবং সেই সরকারের সঙ্গে ভারতের দিক থেকেও বলা হয়েছে যে একটা চমৎকার সম্পর্ক। বাংলাদেশের পক্ষ থেকে তো যা বলার এর চেয়ে অনেক কিছু বেশিই বলা হয়েছে। সেই সরকারটা যখন পড়ে গেল গণ অভ্যুত্থানের কারণে, তখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল এবং দায়িত্ব নেওয়ার পর আমরা দেখলাম যে আমি কি এভাবে বলতে পারি কিনা জানি না, ভয়াবহ শীতল একটা সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছিল। নির্বাচিত সরকার সামনে এসেছে এবং ভারতের সঙ্গে বেশ কিছু এমন প্রসঙ্গ আছে যেগুলো নিয়ে একমাত্র ভারতের সঙ্গে আমাদের কাজ করতে হবে, আর কোনো সুযোগ নেই। এবং এটা শুধুমাত্র বাংলাদেশের পক্ষ থেকে না, ভারতের পক্ষ থেকেও সেম। ভারতও শুধুমাত্র এখানে আমাদের সঙ্গেই কাজ করতে হবে। উভয় পক্ষেরই একটা নির্ভরশীলতার জায়গা আছে এবং এটা বড় পরিসরে। আপনি মনে করেন কিনা যে বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর ভারতের পক্ষ থেকে যে ধরনের আচরণ করা হচ্ছে বা তাদের অ্যাক্টিভিটিসগুলো পজিটিভ হইতে দেখছেন নাকি আসলে ভারতকে একটা চমৎকার সম্পর্ক উষ্ণ করতে চাচ্ছে? দ্বিপাক্ষিক সম্পর্ক আপনার সবসময় দুটো দেশের উপরেই নির্ভর করে, এটা কখনো একটা পক্ষের উপরে নির্ভর করে না, দুটো দেশের উপরেই নির্ভর করে। ভারত যদি মনে করে থাকে যে বিগত সময়ে বাংলাদেশের সঙ্গে তার একটা সম্পর্কের উষ্ণতা ছিল, এখন আপনার কোনো কারণে রাজনৈতিক পরিবর্তন যদি হয়েও থাকে, তাহলেও তো আপনি ওই সম্পর্কটা নষ্ট করতে দেওয়া আপনার উচিত হবে না, তাই না? আপনি যদি মনে করেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কারণে আপনি বেনিফিটেড ছিলেন, তাহলে আপনার তো কখনোই উচিত হবে না ওই সম্পর্কটা নষ্ট করতে দেওয়া। আপনার তো সবসময় উচিত হলো যে সেই সম্পর্কে আবার কিভাবে ফেরত আনা যায়, অথবা আপনি যদি পুরোটা ফেরত না আনতে পারেন, কতটুকু পর্যন্ত ফেরত আনতে পারেন, মানে উষ্ণতা আপনি কতটুকু ফেরত আনতে পারেন। যেমন ধরেন আমি বলি, আপনি কোনো একটা দেশ বলেন, জাপান বলেন, চীন বলেন, যদি মনে করেন যে জাপান থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন, বাংলাদেশের কথা বলছি, অথবা চীন থেকে লাভবান হচ্ছেন আর্থিকভাবে, তো এখন কোনো কারণে জাপানের যদি সরকার পরিবর্তন হয় অথবা তাদের পরিস্থিতি পরিবর্তন হয়, কোনো কিছু হয়, তারা যে বাংলাদেশ বা উন্নয়নশীল দেশগুলোতে ধরেন ঋণ দিচ্ছে বা দান করছে, সেই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, তো বাংলাদেশ কি করবে? আপনি চাইবেন না যে ওইটা আবার কিভাবে চালু করা যায়? আপনি চেষ্টা করবেন, আশা করবেন, জাপানে যাবেন, কথা বলবেন, তাই না, যাতে তাদের নীতিটা পরিবর্তিত না হয়। এই যে ধরেন ইউরোপিয়ান ইউনিয়নে বলা হলো যে যদি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ আর না থাকে, উন্নয়নশীল দেশ হয়ে যায়, তাহলে হয়তোবা ইউরোপিয়ান ইউনিয়নে আমরা যে সুযোগ সুবিধা পাই রপ্তানির ক্ষেত্রে সেটা পাবো না, এমন হইতে পারে। এই কারণে আমরা কি করছি? আমরা এখন ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছি, বারবার গিয়ে কথা বলছি, কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি বাস্তবতা, যে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ যদি উন্নয়নশীল দেশে উন্নীতও হয়, তবু তো আপনি ওভারনাইট আমার পরিস্থিতি বদলে যাবে না। সুতরাং আমি হয়তো তখন একটা গ্রেস পিরিয়ড চাইবো, যে আমাকে আরও 10 বছর সময় দাও, 15 বছর সময় দাও, আগে যে সুবিধাটা ছিল সেই সুবিধাটা বহাল রাখো, তাই না? আমি তো এটা নেগোশিয়েট করবো, ইনফ্যাক্ট করছিও আমরা। তো করে সেখানে 15 বছরের জায়গায় হয়তো দেখা গেলো 12 বছর পেলাম, 12 বছর জায়গায় দেখা গেলো 10 বছর পেলাম, 5 বছর পেলাম, 3 বছর, কিছু একটা তো পাবো। কিন্তু আমি যদি নেগোশিয়েট না করি, বসে থাকি, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম হলো উন্নয়নশীল দেশের জন্য এক ধরনের নিয়ম, স্বল্পোন্নত দেশের জন্য আরেক ধরনের নিয়ম। তা আমি তো সোজা সেই উন্নয়নশীল দেশের কাতারে তখন চলে যাব, তাই না? তো এই জিনিসটা এরকম। ভারত যদি মনে করে যে বাংলাদেশের সঙ্গে উষ্ণতা ছিল এবং সেই কারণে ভারত একটা লাভজনক অবস্থায় ছিল, তো তার তো উচিত সেটা মেনটেন করার জন্য সচেষ্ট হওয়া। তার মানে এই সরকার বা অন্তর্বর্তী সরকার বাদই দিলাম, যেহেতু চলে গেছে, অন্তত এই সরকারের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখা বা উষ্ণ করার চেষ্টা করা। এখন আমাকে যদি বলেন, আমি বলবো যে হ্যাঁ, ভারতের দিক থেকে সেই রকম একটা উদ্যোগ আমি দেখেছি। যেমন ধরেন, ভারত অন্তর্বর্তী সরকারের মেয়াদের সময় বারবার বলেছে যে তারা বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের সঙ্গে এনগেজড হতে চায়, একেবারে এনগেজ শব্দটা ব্যবহার করেছে, ফাইন। পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচনের শিডিউল যখন ঘোষণা হয়ে গেল এবং ঘটনাক্রমে তখন আমাদের একজন প্রাক্তন
প্রধানমন্ত্রী প্রয়াত হলে তার শেষকৃত্য অনুষ্ঠানে ভারত থেকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এসে অংশগ্রহণ করলেন এবং তার পরিবারের সঙ্গেও দেখা করলেন। এইটা কিন্তু সেই সদিচ্ছার একটা বহিঃপ্রকাশ। এবং পরে আমরা যখন দেখলাম যে সরকার যখন গঠিত হলো, সরকার যখন শপথ নিলেন, ওই শপথ গ্রহণ অনুষ্ঠানেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীও আসলেন, স্পিকারও অংশগ্রহণ করেছেন। এইটাও কিন্তু আরও একটা বহিঃপ্রকাশ, সদিচ্ছার বহিঃপ্রকাশ। সাম্প্রতিক সময় আপনার যখন জ্বালানি সংকট হলো, তখনও দেখা গেল যে ভারত আমাদেরকে কিছুটা জ্বালানি সহায়তা দিয়েছে। এটাও সদিচ্ছার আমি বহিঃপ্রকাশ হিসেবে দেখি। আপনার অন্তর্বর্তী সরকারের সময়ের ট্রান্সশিপমেন্টের জন্য ভারতের বন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, সেগুলো পরে খুলে দেওয়া হয়েছে। এইরকমভাবে হয়তো অনেকগুলো বলা যাবে যেগুলোতে আপনার ভারতের দিক থেকে যেগুলো সদিচ্ছার বহিঃপ্রকাশ দেখানো হয়েছে। হয়তো আপনি এটা হলো সর্বশেষ, কিন্তু ভিসাটা যদি ধরেন আরও আগে দেওয়া হতো, এটা আরও বেশি সদিচ্ছার আরও বেশি বহিঃপ্রকাশ দেখানো যেত। এনিওয়ে, কিন্তু আমি বলছি যে এগুলো ভারতের দিক থেকে আমি দেখেছি। এখন সেই তুলনায় আপনি যদি প্রশ্ন করেন, আমি বাংলাদেশের দিক থেকে কিন্তু খুব বেশি সচেষ্ট হওয়ার মতো ঘটনা আমি দেখাতে যদি পারবো না। আপনাকে কাউন্টার দিই, এখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি তার প্রথম বিদেশ সফর শুরু করলেন কিন্তু ভারত দিয়ে। ওই সফরটা আপনার আমরা বলি দ্বিপাক্ষিক সফর, এটা দ্বিপাক্ষিক সফর বলতে যা বোঝানো হয় সেটা আইডিয়াল দ্বিপাক্ষিক সফর ছিল না। মানে এটা সম্ভবত হঠাৎ করে উনি জাতিসংঘে অনেকদিন আগে যেহেতু সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য নির্বাচন করছিলেন, এইটা আমি ধরে নিয়েছি এটা নির্বাচনী ক্যাম্পেইনেরই একটা অংশ ছিল। আপনি দ্বিপাক্ষিক বৈঠক যদি করেন, তখন আপনি এন্টায়ার গ্যামুট অফ বায়োল্যাটারাল রিলেশনশিপ আপনি সামনে নিয়ে আসবেন, এবং সেইখানে যে বিষয়গুলি আপনার, যেমন এইটা অ্যাকচুয়ালি আপনার প্রথম যখন প্রশ্ন করেছিলেন আমাকে বাংলাদেশ ফার্স্ট নিয়ে, সেটার পরিপ্রেক্ষিতে আমার বলা উচিত ছিল যে আপনি যখনই বাংলাদেশ ফার্স্ট বলছেন আপনার পররাষ্ট্র নীতি, তাহলে আপনার পররাষ্ট্র নীতিতে আপনার প্রায়োরিটি ঠিক করা উচিত ছিল। আমি তো মনে করি বাংলাদেশের ক্ষেত্রে প্রায়োরিটি যেগুলো হওয়া উচিত, তার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা একটা প্রায়োরিটি হওয়া উচিত ছিল। শরণার্থী নিয়ে, মিয়ানমারের শরণার্থীকে ফেরত দেবেন, এইটার উদ্যোগ নেওয়া একটা প্রায়োরিটির মধ্যে হওয়া উচিত ছিল। আপনার যে সমস্ত শ্রম বাজার আছে এবং যে সমস্ত দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আসতে পারে, সেই সমস্ত দেশে নক করা, সেই সমস্ত দেশে সফর করা, সেই সমস্ত দেশকে অ্যাপ্রোচ করা আপনার প্রায়োরিটির মধ্যে আসা উচিত ছিল। এবং বাংলাদেশে একটা আপনার রাজনৈতিক পরিবর্তন হয়েছে, এই রাজনৈতিক পরিবর্তনের পক্ষে বিভিন্ন দেশের পজিটিভ অবস্থানটা নিশ্চিত করা আপনার প্রায়োরিটির মধ্যে আসা উচিত ছিল। তো এখন সেইভাবে যদি বিবেচনা করি, তাহলে ওই একটা পররাষ্ট্রমন্ত্রীর সফর দিয়ে আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না। 4 মাস সময় কিন্তু পার হয়ে গেছে। হ্যাঁ, আপনি আমাকে বলতে পারবেন না এই 4 মাসে সরকার শরণার্থী সমস্যার সমাধানের জন্য কি উদ্যোগ নিয়েছে। এই 4 মাসে আপনার, আমি যদি বলি যে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনি পিজিএর ইলেকশন নিয়ে পিজিএ নিয়ে খুব বেশি বিজি ছিলেন, এই জন্য এটা হয়নি বা হওয়ার সুযোগ হয়নি। হ্যাঁ, হয়তো তাই হয়েছে আর কি, কিন্তু ঠিক আছে, তাও তো আপনার জুনে হয়ে গেছেন। এখন একটা মন্ত্রণালয় তো একজনের উপর নির্ভর করে না। এখানে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ছাড়াও আমাদের উপদেষ্টা মহোদয় সেখানে আছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় আছেন, সমগ্র মন্ত্রণালয় আছে। আপনার সুযোগ আছে, আপনাকে তো এই মেসেজটা দিতে হবে যে আপনার এই 5টা জায়গায় আপনার প্রায়োরিটি। আমার মনে হয় সরকারের বিষয়ে আপনার মন্তব্য পরিষ্কার। আমি একটু আরেকটা বিষয় জানতে চাই যে ঢাকায় পাঠানো হলো দীনেশ ত্রিবেদীকে। আমি ছোট করে একটু দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে আমার একটা প্রথম আলাপচারিতার একটু কথা বলতে চাই। সেটা ছিল হচ্ছে 1 জুলাই হলি আর্টিজান বেকারির স্মৃতি নিয়ে ইতালির মাননীয় রাষ্ট্রদূত তিনি একটা আয়োজন করেছিলেন। এরপরে ছোট পরিসরে একটা গেট টুগেদার ছিল, খুবই ছোট পরিসরে। আমার কাছে উনি বাংলাদেশে ঢুকলেন একটা ব্যাড ইমপ্রেশন নিয়ে, আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ জার্নালিস্ট। 140 কোটি মানুষের সঙ্গে 20 কোটি মানুষকে একত্রিত করে নিলাম,
তারপরে বিভিন্ন বিষয় মানে এবং আমাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই তিনি হয়তো কথা বলেছেন, এবং তিনি কিন্তু পুরোপুরি বাংলাভাষী না। তিনি বাংলা কথা বলতে গিয়ে হয়তো আমাকে যেটা মনে হয়েছে, আমাদের সাথে যে কনভারসেশন সেখানে স্পষ্ট করে উনি বারবার একটা কথা বলেছেন। আমি জানি না এই কথাটা কতটুকু উনি অন করে বলছেন বা কতটুকু ইয়ে করে, আমি বুঝতে পারছি না, সেটা বোঝার ক্ষমতা আমার নেই। তবে তার শব্দ চয়ন ছিল যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম এবং আমাদের চমৎকার প্রতিবেশী দেশ, এবং আমরাও চমৎকার একটা প্রতিবেশী দেশ। আমাদের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে, এবং এখানে কেউ বড় কেউ ছোট না, একদম এই শব্দটা ব্যবহার করে কি তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। এবং ব্যক্তিগতভাবে আমার সঙ্গে অনেক ধরনের আমরা ইউটিউবে কন্টেন্ট দেখলাম, খুব চমৎকার, দেখতে ভালোই লাগছিল যে ভারত সরকার তাকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে এই জন্য পাঠাচ্ছেন যাতে করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে কখনো ডেকে পাঠাতে না পারে, বা একটা আলাদা সুপ্রিমেসি দিয়ে তাকে পাঠানো হয়েছে, এই ধরনের কথা আমরা শুনতে পেলাম। কিন্তু তার যে অ্যাক্টিভিটিস ঢাকায় এসে ক্রেডেনশিয়াল উপস্থাপনের দিনেই ভিসা খুলে দেয়া, এবং এখন পর্যন্ত পাবলিকলি এরপর আর কোনো গ্যাদারিং উনি আসেন নাই, বাট যখন ওনাকে ঢাকার কালচার সম্পর্কে বলা হলো, ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার কথা বলা হলো, তার মধ্যে একটা ব্যাপক আগ্রহ দেখতে পেলাম যে জনগণের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টা। আপনি তার অ্যাক্টিভিটিস, তার বক্তব্যগুলো এবং আপনার কাছে তার কাছ থেকে আপনার কি প্রত্যাশা থাকবে আসলে? মানে প্রত্যাশার জায়গা বলছি এই জন্য যে বিগত যেই রাষ্ট্রদূতগুলো ছিল তারা পুরোপুরি ডিপ্লোম্যাটিক ওয়েতে এগিয়েছে, যার কারণে নির্বাচনের 4 মাস পরে ভিসা সবার জন্য মুক্ত হয়েছে। কিন্তু উনি আসার পরে আমরা দেখলাম যে ভিসা বিষয়টা একদমই মুক্ত করে দেওয়া হলো। আমরা একটু পজিটিভ ওয়েতে বিষয়টা ভাবতে পারি কিনা, বা ভাবার সুযোগ আছে কিনা? আপনি অনেকগুলো বিষয় বলেছেন, তো সবগুলো আমার মনে নাই, কিন্তু আমি চেষ্টা করি দেখি। এক নম্বর হলো যে এটা পরিষ্কার করা দরকার, এটা একেবারেই আমাদের ভুল ধারণা যে তিনি মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা অথবা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। এগুলো এখানে বাংলাদেশে এগুলো কোনো বিবেচ্য বিষয় না, কারণ এইখানে তিনি ভারতের রাষ্ট্রদূত, তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবেই দেখা হবে। উনি যদি অন্য কোনো মর্যাদা পেয়ে থাকেন সেইটা তার দেশে, এবং এইটা মানে শুধু তার ক্ষেত্রে প্রযোজ্য তা না, বাংলাদেশেও আমরা এই ধরনের প্র্যাকটিস আগে কয়েকবার হয়েছে। হ্যাঁ, আমরাও কোনো রাষ্ট্রদূতকে আপনার প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়ে এমনকি দিল্লিতেও পাঠিয়েছি। কিন্তু তার মানে এই না যে তিনি সেইখানে কোনো প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন, আর সেটা প্রয়োজন পড়ে না। রাষ্ট্রদূতই সেটাই যথেষ্ট মর্যাদা হিসেবে, যথেষ্ট উপযুক্ত আপনার রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য। তিনি সফল হবেন, কিন্তু একজন রাষ্ট্রদূত সফল হন কি হন না সেটা অনেকটা নির্ভর করে দুই দেশের সম্পর্কের উপরেও। হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশ যা চাইবে রাষ্ট্রদূত তো তাই করবে, ভারতও যা চাইবে তার রাষ্ট্রদূতও তাই করবে। তবে সাধারণভাবে কূটনীতিকদের কাজ এবং রাষ্ট্রদূতদের কাজ হলো যে দেশে তাকে পাঠানো হয় সেই দেশের সঙ্গে নিজের দেশের সম্পর্ক উন্নয়ন করা। আপনার কাছে মনে হয় কিনা যে আগের রাষ্ট্রদূতেরা যেসব অ্যাডভান্টেজগুলো পেতেন না সিস্টেমেটিক কারণেই, বাংলাদেশের বিষয়ে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা কোনো একটা বিষয়ে একটা সুযোগ বা একটা যে কোনো ধরনের কাগজ আগে দিল্লিতে পাঠাতে হতো সাউথ ব্লকে, সাউথ ব্লক থেকে পাস হওয়ার পর সেটা ঢাকায় আসতো, এরপর একটা সিদ্ধান্ত। না, এইটা দিল্লির মেকানিজমের উপর নির্ভর করে, এটা আপনি মন্তব্য করতে পারবো না, মন্তব্য করা শোভনও হবে না। দ্বিপাক্ষিক সম্পর্কে এই নিয়োগটা আলাদা কোনো বাড়তি কিছু বহন করছে না। তিনি কিভাবে এগিয়ে নিতে পারেন, তার ভূমিকাটা কেমন হবে? এটা যে কোনো রাষ্ট্রদূত যেভাবে কাজ করেন তাকেও সেভাবে কাজ করতে হবে, এবং সেইটা তিনি যত সফলভাবে করতে পারবেন সম্পর্ক তত উন্নত হওয়ার সুযোগ আছে। বাংলাদেশের দিক থেকে তো আপনার রাষ্ট্রদূত তিনি কূটনৈতিক সার্ভিসের নাকি রাজনৈতিকভাবে বিবেচিত হয়েছেন, সেটা কখনো আমাদের এখানে কেন কোনো দেশে এটা বিবেচনা করা হয় না। সুতরাং আমি মনে করি না এইটার কারণে উনি কোনো অ্যাডেড অ্যাডভান্টেজ পাবেন, অ্যাট দ্য সেম টাইম এটার কারণে ওনার কোনো লিমিটেশন তৈরি হবে, সেটা তৈরি হবে না। বাট এখন এক একজনের ব্যক্তিত্ব এক এক রকম থাকে, এক একজন এক একভাবে কাজ করেন, উনি কিভাবে কাজ করবেন সেই সিদ্ধান্ত তো ওনাকেই নিতে হবে। তবে উনি ওই বাংলাদেশে
প্রথম যখন আসলেন এবং সীমান্তে যে কথাগুলো বলেছেন সেগুলোকে যদি আমি ধরেন রাইট স্পিরিটে নেই তাহলে নিতে পারি, এবং সেইটা তিনি তার কাজে পরবর্তীতে তাকে সেটা উল্টো আরও প্রমাণ দিতে হবে। হ্যাঁ, যে তিনি দুটো দেশের মানুষকেই ভ্রাতৃত্ব সুলভ বোধ থেকে দেখেন কিনা সেটা তার কাজের মধ্য দিয়ে প্রমাণ দিতে হবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব এবং দেখব, আশা করি। আমার প্রত্যাশা থাকবে যে আজকের আমাদের যে দীর্ঘ সময়ের অনুষ্ঠান, এটা বাংলাদেশের বেশ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় টাচ করতে পেরেছে। আমাদের দর্শকরা আশা করি উপকৃত হবেন। আপনার শেষ কিছু বলার আছে কিনা? আমি বলবো যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা যে কোনো দেশেরই পররাষ্ট্র নীতি যখন সরকার গ্রহণ করে সেটা জাতীয় স্বার্থেই গ্রহণ করে। হ্যাঁ, অর্থাৎ পররাষ্ট্র নীতির মাধ্যমে জাতীয় স্বার্থটাই সবসময় দেখা হয়। কিন্তু সাধারণভাবে অনেক সময় অনেক কিছু হয়তো চোখে পড়ে না, কেননা পররাষ্ট্র মন্ত্রণালয় বা কূটনীতিকরা যখন কাজ করেন অনেক কাজই তাদেরকে পর্দার অন্তরালে করতে হয় এবং অনেক কাজের ফলাফল অনেক পরে আসে। আমি সাধারণভাবে বলতে পারি বা মোটা দাগে বলতে পারি যে তাঁরা যথেষ্ট পরিশ্রমী এবং তারা সবসময় সচেষ্ট থাকেন বাংলাদেশের স্বার্থটাকেই ঊর্ধ্বে তুলে ধরার জন্য। ব্যক্তিগতভাবে নির্ভর করে কে কতটা সক্ষম তার উপর এবং কে কতটা সৃজনশীল তার উপর। কিন্তু যেহেতু একটা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে আমাদের কূটনৈতিক সার্ভিসে যারা আসেন তাদেরকে নির্বাচন করা হয়, তো আমি আশা করি যে নিশ্চিতই তারা দেশের সবচাইতে উপযুক্ত যারা তারাই এই সার্ভিসে যোগ দেন এবং পরবর্তীতে যেহেতু তাদের একটা প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়, একটা প্রসেসের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, তাতে তারা যথেষ্ট শানিত হওয়ার সুযোগ পান এবং তাদের যথেষ্ট সুযোগ থাকে যখন দূতাবাসে কাজ করেন তখন নিজেরা কতটুকু দেশপ্রেমিক সেটা তুলে ধরার সুযোগও তারা পান। এবং আমি আশা করব যে আমাদের কূটনীতি ভবিষ্যতে একটা সফল কূটনীতি হিসেবে এবং বাংলাদেশ একটা বৈশ্বিক পর্যায়ে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটা সক্ষম রাষ্ট্র হিসেবে নিজেকে তুলে ধরতে পারবে। সেই প্রত্যাশা থাকবে আমাদেরও। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ফার্স্ট পলিসি যেটা নির্বাচিত সরকার নিয়েছে, এরপর রোহিঙ্গা সংকট, ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক, তারপর আমাদের মিশনগুলোর যে কার্যক্রম সেগুলো নিয়ে আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ ছিলেন বাংলাদেশের পোল্যান্ডে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত। তিনি একই সঙ্গে পোল্যান্ডে কাজ করেছিলেন এবং মিয়ানমার, পাকিস্তান, কুয়েত এবং স্পেনে তিনি কাজ করেছেন। তার বেশ কয়েকটি কন্টিনেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তার সঙ্গে আমরা কথা বলছিলাম। আমার বিশ্বাস যে আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা অবশ্যই উপভোগ করবেন। আমরা অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সঙ্গে আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হব।